ওকে। তো আমরা এবার মূল আলোচনায় আসি। আমরা হচ্ছে আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে রেজাল্ট এবং ডিসকাশন নিয়ে আমরা আসলে কথা বলবো। তো খুবই চমৎকার জিনিস। রেজাল্ট এবং ডিসকাশন সেকশনে আলোচনা যাওয়ার আগে আমাদের কয়েকটা জিনিস একটু দেখতে হবে। আমরা যদি একটু বেসিক্যালি আলোচনা করি, আমি একটু শেয়ার করি। স্ক্রিন শেয়ার, রাইট? আজকে আমরা বেসিক্যালি জেমিনাই দিয়ে কাজ করব, কারণ আমি হচ্ছে ভেরি আনফরচুনেটলি আমি গতদিন আহ, আমি কার্ড দিয়ে টাকা তুলতে গিয়ে আমি কার্ড বুঝে রেখে চলে আসছি, যার কারণে আমি যে চ্যাট জিপিটিটাকে রিনিউ করব সেটা আর করে উঠতে পারি নাই, ব্যস্ততার মধ্যে করা হয়ে ওঠে নাই। সো জেমিনাই দিয়ে আমরা আজকে একটু ট্রাই করে দেখবো যে বিষয়টা কেমন হয়। তো রেজাল্ট অ্যান্ড ডিসকাশন যদি আমরা বলি, সেই ক্ষেত্রে হচ্ছে যে আমাদের বেসিক্যালি হচ্ছে রেজাল্ট এবং ডিসকাশনে মূলত আমাদের তিনটা মেজর সেকশন থাকে। আমরা সেই মেজর সেশনগুলোতে দেখার ট্রাই করি। প্রথমে হচ্ছে রেজাল্ট থাকবে। রেজাল্ট বলতে এক্স্যাক্টলি আমরা ধরেন যে আমরা ডেটা অ্যানালাইসিস করলাম, ডেটা অ্যানালাইসিস করার পরে আমরা হচ্ছে সেই ডেটাটাকে যদি আমরা অ্যানালাইসিস করার পর আমাদের যে ফাইন্ডিংসটা আসবে, এই ফাইন্ডিংসটা এক্স্যাক্ট যেভাবে আসে সেইভাবে হচ্ছে এটাকে বর্ণনা যে করাটা পদ্ধতিটা, সেটা হচ্ছে প্রথমে আমরা করে থাকি। অর্থাৎ রেজাল্ট এক্সপ্লানেশন। এক্সপ্লানেশন না, এটা রেজাল্ট এক্সপ্লেইন। জাস্ট সিম্পলি আমার অ্যাজ ইট ইজ, আমার যদি আমি দেখি যে কোনো একটা আমরা যেহেতু এয়ার পলিউশন নিয়ে কাজ করতেছিলাম, আমরা ধরে নিলাম যে আমাদের একটা কমিউনিটিতে আমি 95% হচ্ছে পাইছি যারা হচ্ছে এয়ার পলিউশন সম্পর্কে যারা সচেতন না। আমরা এটা পেতেই পারি, তাই না? 95%। তো এই যে যে 95% আমি হচ্ছে বললাম যে আমার রেজাল্টে আমি পেলাম যে 95% মানুষ যারা এয়ার পলিউশন সম্পর্কে সচেতন না। এই যে যে এটাকে বাংলায় লিখে দেওয়া, মানে বাংলায় মানে হচ্ছে জাস্ট অক্ষরে লিখে দেওয়া, আমার টেবিলে যেটা আছে এটাকে আমি জাস্ট লিখে দিলাম। এই ব্যাপারটাকেই হচ্ছে আসলে আমি বলতেছি রেজাল্ট। হ্যাঁ, তো এই যে রেজাল্ট আমরা যখন এক্সপ্লেন করলাম, আমাদের প্রথম ধাপ শেষ। এরপরে হচ্ছে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে জাস্টিফিকেশন। অর্থাৎ কেন এই ধরনের ফাইন্ডিংসটা পাওয়া গেল, অর্থাৎ এই যে কেন 95% মানুষ আমরা হচ্ছে যে পেলাম যারা হচ্ছে যে এয়ার পলিউশন নিয়ে আমরা আমাদের দেখতেছি আমরা 95% মানুষ এয়ার পলিউশন নিয়ে সচেতন না, বা এটা যে হেলথ রিস্ক গুলো আছে এই হেলথ রিস্ক গুলো নিয়ে সচেতন না। এটা হচ্ছে যে আমরা পেতে পারি, এটা আমাদের ফাইন্ডিংসে আসতে পারে। এখন এটা আমাদের ফাইন্ডিংসে কেন আসতে পারে? এখন এইটা ধরেন যে আমি আমি সিম্পলি একটা যদি একটা টেবিল ড্র করি, বিষয়টা এরকম হতে পারে। ওকে। আচ্ছা, আমরা একটু কাইন্ডলি সবাই মিউট করে রাখবো। আচ্ছা, তো আমরা হচ্ছে যে আমরা ধরে নিলাম যে আহ, সচেতন, বাংলায় লিখে দিচ্ছি, অসচেতন। সচেতন অসচেতন আমরা বাংলাতে লিখে দিলাম। ওকে। আচ্ছা, এখন আমরা হচ্ছে যে এজ গ্রুপ আমরা ডিভাইড করি যে 18 থেকে 25 বছর, এটা একটা পেলাম আমরা। আচ্ছা, 18 থেকে 25, রাইট? 18 থেকে 25 বছর আমরা দিলাম, 26 থেকে 30 বছর আহ আমরা হচ্ছে ধরলাম 30 থেকে 45 বছর, আমরা এই কয়টাই ধরি। এখন আমরা এখানে শতাংশ, আমরা আমরা শতাংশ দিয়ে আমরা ডিভাইড করি যে আসলে কত শতাংশ। এখানে পেলাম হচ্ছে 40, সচেতন হচ্ছে 25%। আমরা অসচেতন তাহলে কত পার্সেন্ট হচ্ছে? 65%। ওকে, ফাইন। আমরা এখানে পেলাম হচ্ছে সচেতন আর একটু বাড়তে পারে, 45%। এখানে আমরা দিলাম হচ্ছে 55%। ওকে, ফাইন। এখানে একটু কমে যেতে পারে, এটা আমরা দিলাম হচ্ছে যে 25%। এবং এখানে হচ্ছে আমরা পেলাম 75%। এই যে যে ব্যাপারটা। আচ্ছা, এই যে যে ব্যাপারটা এখানে যে আমরা এটা লিখলাম, এই যে যে আমাদের যে ফাইন্ডিংসটা আসলো, এই ফাইন্ডিংসটাকে আমরা এখন একটু রেজাল্ট হিসেবে জাস্ট একটু দেখা ট্রাই করবো যে আপনাদের জাস্ট এটা একটা, এটা জাস্ট সিম্পলি একটা ধারণা দেওয়ার জন্য, নাথিং এলস। এখানে আসলে আমরা পুরোটা বোঝাচ্ছি না। তো এইখানে আমি যে ফাইন্ডিংসটা পেলাম, যে আমার রেজাল্ট বলতেছে রেজাল্ট শোজ দ্যাট
that 65% of the respondent in the age group, 18 to 25 were whereas 45%, in case of 25 থেকে 30, about half of the respondent. আচ্ছা, যাই হোক, আপাতত টু বি আনকনসিয়াস কিছু একটা দিয়ে দিলাম আর কি, হ্যাঁ। তো এই যে যে দেখেন এইখানে আমরা যেটা করলাম যে সিম্পলি এই যে যে আমরা যে এখানে যেটা ফাইন্ডিংসটা আছে আমাদের টেবিলে যে ফলাফলটা আছে সেটাকে হচ্ছে যে আমরা সিম্পলি হচ্ছে যে যে এখানে দেখেন কোনো ব্যাখ্যা দেওয়া নাই, কিছু নাই, আমাদের টেবিলে যেটা আছে সেই জিনিসটাকে হচ্ছে আমি এখানে এক্সপ্লেন করছি, নাথিং এলস, আর কোনো কিছু কিন্তু আমরা এখানে অ্যাড করি না। এই যে যে কথাটা লিখলাম এটা হচ্ছে যে আমরা রেজাল্টটাকে এক্সপ্লেইন করলাম বা রেজাল্টটাকে আমরা ডিসক্রাইব করলাম। আমরা রেজাল্টটাকে ডিসক্রাইব করলাম। এখন এরপরে আমাদের যে সেকশনটা থাকে সেটা হচ্ছে জাস্টিফিকেশন অফ দ্য ফাইন্ডিং। জাস্টিফিকেশন অফ দ্য ফাইন্ডিংস বলতে কি বোঝাচ্ছে যে কেন আমরা এই যে যে খুব অসচেতনের পরিমাণটা আমরা প্রতি ক্ষেত্রে কেন কম পাইলাম, আমরা এই বিষয়টা আমরা এক্সপ্লেন করতে পারি, হ্যাঁ। তো এখন আমরা বলতে পারি দ্য রিজন বিহাইন্ড হইতেছে যে এ হাই নাম্বার অফ পিপল হু আর আনকনসিয়াস, এটার কারণ কি হইতে পারে যে যেহেতু আমাদের রেসপন্ডেন্টরা হচ্ছে মোস্ট অফ দেম আর হচ্ছে যে ইনফর্মাল ওয়ার্কার এবং তাদের এডুকেশন রিলেটেড বা এডুকেশনটা অনেক কম, হ্যাঁ, এই কারণে আমরা একটা মেজর পোর্শন পাইছি যেটা যারা হচ্ছে হেলথ এয়ার পলিউশন রিলেটেড যে হেলথ রিস্কগুলো আছে সেই বিষয়গুলো নিয়ে অসচেতন আছে। তার মানে এখানে আমি একটা এক্সপ্লানেশন দিলাম, এখানে আমি একটা এক্সপ্লানেশন দিলাম। হ্যাঁ, এরপরে এরপরে আমাদের আর একটা ধাপ আছে, সেটা হচ্ছে যে এটাকে আমরা বলি হইতেছে তুলনা করা। তুলনা করা ইংরেজি কি? কম্পারিজন। কম্পারিজন উইথ আদার রেজাল্ট। এখন বিষয়টা কেমন কম্পারিজনের ব্যাপারটা, যাচ্ছে ঠিক আছে আমি বললাম যে আমার রেজাল্ট হয়েছে যে আমি এই ফাইন্ডিংসটা পাইছি, আমি এটা ব্যাখ্যা দিলাম এবং আমি এটাকে বললাম যাচ্ছে ঠিক আছে আমার গবেষণার ক্ষেত্রে যে আমি যে পাইছি একটা মেজর পোর্শন যারা এয়ার পলিউশন রিলেটেড হেলথ রিস্ক নিয়ে অসচেতন, তানভীরের ক্ষেত্রে বা অমুক অমুক একটা গবেষণা 2020 সালে করছিল বা 2022 সালে করছিল, সেখানেও এরকম ফাইন্ডিংস দেখাচ্ছে যেখানে তারা বলছে কি যে যারা ইনফরমাল সেক্টরে বা হচ্ছে ঢাকা সিটি কর্পোরেশনে হচ্ছে চাকরি বাকরি করে বা ইটিসি ইটিসি ইটিসি, তাদের একটা মেজর পোর্শন আছে যারা হচ্ছে এই যে কম্পেয়ার করা, যারা হচ্ছে যে এয়ার পলিউশন রিলেটেড হেলথ রিস্ক নিয়ে অসচেতন, এই যে ব্যাপারটা সেটাকে আমি বলতেছি হইতেছে যে কম্পারিজন করতেছি। এই কম্পারিজনটা দুই ধরনের হতে পারে, এটা হচ্ছে আপনার পজিটিভ কম্পারিজনও হতে পারে, নেগেটিভ কম্পারিজনও হতে পারে। কেমন কম্পারিজন হতে পারে? ধরেন আপনি হচ্ছে যে বাংলাদেশের সাথে যে বাংলাদেশেরই কম্পেয়ার করতে হবে, নট লাইক দ্যাট, বাংলাদেশের সাথে ইন্ডিয়ার কম্পারিজন হতে পারে বা ইন্ডিয়ার কোনো একটা ফাইন্ডিংস এর কম্পারিজন হতে পারে, জাপানের কোনো একটা ফাইন্ডিংস এর কম্পারিজন হতে পারে। এখন হইতেছে কি যে জাপানে একটা ফাইন্ডিংস পেলেন যেটা হইতেছে যে না, তারা হচ্ছে যে ভালোই সচেতন আছে, ইনফরমাল সেক্টরে কাজ করে, তাদের নিয়ে একটা গবেষণা হয়েছে, তারা খুব ভালো সচেতন এই ব্যাপারটা নিয়ে। এখন প্রশ্ন হতে পারে যে তাহলে আপনার রেজাল্ট কি ইনফরমাল সেক্টর জাপানে যারা যে ফাইন্ডিংসটা আছে এই ফাইন্ডিংস এর সাথে কি আপনারটা মিললো? মিললো না কিন্তু। এখন এই যে মিললো না সেটা আবার ব্যাখ্যা দিতে হবে যে কেন তাদের ফাইন্ডিংস এর সাথে আপনার মিলে নাই। তখন আপনি বলবেন যে না, জাপানে যারা ইনফরমাল সেক্টরে চাকরি করে তারা হচ্ছে বাংলাদেশে যারা চাকরি করে তাদের তুলনায় মোর এডুকেটেড। হ্যাঁ, ওইখানে যে ব্যাখ্যাটা দেওয়া আছে বা পসিবলি হইতেছে যে গভর্নমেন্ট হয়তো কোনো আদার্স পলিসি নিচ্ছে বা তাদেরকে ট্রেন করতেছে, তাদেরকে হইতেছে যে বা আরো অন্যান্য বিষয়গুলো সম্পর্কে তাদেরকে অ্যাকনলেজ করতেছে, যার কারণে হইতেছে বাংলাদেশের থেকে তাদের আমরা অনেক বেশি কি পাইছি, যে সচেতন পাইছি আর কি। তো এরকম যে ব্যাখ্যাটা, তিনটা জিনিস, প্রথমত রেজাল্টটাকে আমরা ডিসক্রাইব করব এক্স্যাক্টলি যেটা আছে সংখ্যায়, সেটাকে হচ্ছে আমরা বাংলায় ডিসক্রাইব করব। দেন হচ্ছে আমরা এটা জাস্টিফিকেশন দিব যে কেন আমরা এরকম ফাইন্ডিংস পাইছি। এটা হতে পারে পজিটিভ ফাইন্ডিংস, যে কেন পজিটিভ। মোস্ট অফ দ্য টাইম আমরা যেটা করি আমরা হচ্ছে নেগেটিভ ফাইন্ডিংসটাকে এক্সপ্লানেশনটা দিয়ে থাকি, হ্যাঁ। যে অ্যাজ ফর এক্সাম্পল অনেক ক্ষেত্রে হতে পারে ফুড সিকিউরিটির সাথে এডুকেশনটা নেগেটিভলি অ্যাসোসিয়েটেড। হ্যাঁ, ফুড সিকিউরিটির সাথে এখন এডুকেশনটা কিভাবে নেগেটিভলি অ্যাসোসিয়েটেড হতে পারে বা নেগেটিভ সম্পর্ক কিভাবে থাকতে পারে। এখন যদি আপনার রেজাল্ট চলে আসে তখন তো আসলে আপনার কিছু করার নাই, এখন আপনাকে এই রেজাল্টটাই লিখতে হবে। তখন আপনাকে ভাবতে হবে যে প্রিন্সিপাল রিসার্চার হিসেবে যে আসলে এখানে ঘটনাটা কি। এখন ঘটনাটা এমন হতে পারে যে দেখেন আমরা ধরে নিলাম আমি সুনামগঞ্জের একটা ঘটনা, সেখানে বাংলাদেশের প্রেক্ষাপটে এমনিতেই ভালো চাকরি পাওয়াটা কঠিন। এখন যে ছেলেটা লেখাপড়া করছে, মানে সে কি করতেছে, সে আপনার যে কোনো চাকরিতে কিন্তু যাইতে পারতেছে না।
হ্যাঁ, এখন সে হয়তো বা আপনার, সে এখন রিক্সা চালাতে পারতেছে না, সে একটা অটো নিয়ে হয়তো বের হতে পারতেছে না। হ্যাঁ, বা হচ্ছে সামাজিক প্রেশার হতে পারে, বা তার মূল্যবোধ জনিত যে প্রেশারগুলো থাকে সেগুলো নিয়ে হতে পারে। অথবা আরো কিছু বিষয় আপনার থাকতে পারে। কিন্তু আমি ধরেন যে আমি ধরে নিলাম যে না, আমি এই বিষয়গুলো, আমার এডুকেশনের পরিমাণটা কম, আমি এখন যা চাই তাই করতে পারি। তো যখন আমার ওইখানে ভালো ডিসেন্ট জবের ফেসিলিটিসটা কম হচ্ছে, তখন আলটিমেটলি কি হচ্ছে, তখন দেখা যাচ্ছে যে তার ইনকাম জেনারেটিং অ্যাক্টিভিটিজের স্কোপটা অনেক কম হয়েছে। তখন সে হয়তো 5টা টিউশনি করে চলতেছে কোনো মতে, যার কারণে তার কিন্তু আসলে ইনকামের পরিমাণটা কমে যাচ্ছে। ওই লোকেশনের কারণে হয়তো বা এই ইফেক্টটা পড়ছে, যে এডুকেটেড হওয়ার পরেও দেখা যাচ্ছে যে ওই রিজিয়নের মানুষরা চাকরি পাচ্ছে না, যার কারণে হইতেছে তারা যে কোনো কাজে জয়েন করতে পারতেছে না, তাদের ইনকামটা কি হয়ে যাইতেছে, আপনার ছোট হয়ে আসতেছে, ইনকাম সোর্সটা বা ইনকামের পরিমাণটা কমে যাচ্ছে। যার কারণে তাদের আলটিমেটলি ফুড সিকিউরিটির পরিমাণটাও আপনার হইতেছে কম হচ্ছে। তো এই যে যে ব্যাখ্যাগুলো, এটা যখন আপনি ওই পার্টিকুলার স্টাডি এরিয়াতে আপনি যখন ঘুরবেন, জানবেন, দেখবেন, মানুষের সাথে কথা বলবেন, তখন এই ব্যাপারগুলো আস্তে 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 আমাদের কাছে ক্লিয়ার হয়ে যায় অনেক বেশি। তো এরকম এই যে যে ব্যাখ্যা দেওয়ার যে বিষয়টা, এই তিনটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে। তার মানে এখন আমরা এআই থেকে যে হেল্পগুলো নিব, কোনটা হেল্প নিব, আমরা রেজাল্ট এক্সপ্লানেশনের ক্ষেত্রে আমরা হেল্প নিতে পারি, জাস্টিফিকেশনের ক্ষেত্রে আমরা তাদেরকে কিছু গাইডলাইন দিয়ে সেটা হেল্প নিতে পারি, 3 নম্বর হচ্ছে আমরা কম্পারিজন করার ক্ষেত্রে আমরা হেল্প নিতে পারি। এখন এইখানে একটা মজার ব্যাপার আসে, যে রেজাল্ট তো আপনি অ্যাজ ইট ইজ যেটা টেবিলে পাইছেন বা অ্যানালাইসিস করে আপনি যে ফাইন্ডিংসটা পেয়েছেন সেটাই আপনি লিখে দিলেন। এটা আপনি লিখলেও যা আসবে, তানভীর লিখলেও তাই আসবে, বা এটা অন্য যে যে কারো কথা যদি আমরা বলি, হ্যাঁ, আমরা যেটা যদি মাসুম বিল্লাহ লিখে তাহলেও সেম ফাইন্ডিংস আসবে। কারণ এই যে এখানে যে 35%, এই যে 25 থেকে 30 বছর যাদের বয়স, তাদের মধ্যে যে 55% মানুষ অসচেতন, এটা আপনি প্রত্যেকে যাই কিছু লিখে না কেন, এটা চেঞ্জ করার কোনো উপায় নেই। হ্যাঁ, 2 নাম্বার যেটা হচ্ছে সেটা হচ্ছে জাস্টিফিকেশন, ব্যাখ্যাটা। ব্যাখ্যাটা যিনি হইতেছেন রিসার্চার, উনি হইতেছে সবচেয়ে ভালো জানেন ব্যাখ্যাটা কি। তার মানে ব্যাখ্যার ব্যাপারটাও আপনি জেনে গেলেন, যে আপনি এটা লিখে দিতে পারবেন, তা তাকে আপনি জিপিটি কে বা হচ্ছে যে এআই কে আপনি কিছু গাইডলাইন দিতে পারেন, যে দেখো এখানে ঘটনাটা এরকম, এই কারণে হইতেছে এটা আমি পাইছি। কিন্তু প্রবলেম হচ্ছে তো এটা, সেটা হচ্ছে যে আমাদের যখন কম্পারিজনের ক্ষেত্রে আসবে, তখন কিন্তু ওই সিমিলার ফাইন্ডিংস খুঁজে বের করাটা একটু কঠিন হয়ে যায়। হ্যাঁ, যে আচ্ছা ঠিক আছে, এখন এই যে যে এই ফাইন্ডিংসটা আমি আসলে এখন কোথায় পাবো, এই ফাইন্ডিংস খুঁজে বের করাটা অনেক বেশি। তো সেই ক্ষেত্রে আমরা যেটা করবো, সেই ক্ষেত্রে আমরা আমরা এই ক্ষেত্রে আমরা হচ্ছে যে এআই এর হেল্পটা নিব। হ্যাঁ, তাহলে আমরা এখন তিনটা জিনিস দেখবো, কিভাবে আমরা রেজাল্ট এক্সপ্লেন করতে পারি, কিভাবে আমরা জাস্টিফিকেশন দিতে পারি, এবং কিভাবে হইতেছে যে আমরা সিমিলার ফাইন্ডিংস বা হইতেছে কন্ট্রাডিক্টরি ফাইন্ডিংস গুলো আমরা পিক করে নিয়ে আসতে পারি। এই তিনটা জিনিস আমরা যদি দেখে ফেলতে পারি, দ্যাটস ফাইন। এখন রেজাল্ট এবং ডিসকাশনের যে ব্যাপারটা, অনেক রিসার্চ পেপারে দেখবেন যে রেজাল্ট সেকশনটা আলাদা থাকে, ডিসকাশন সেকশনটা আলাদা থাকে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে সেম ঘটনা, রেজাল্ট সেকশনে শুধুমাত্র এই টেবিলটার বর্ণনা করবে, এখানে কোনো ব্যাখ্যা দিবে না, কোনো কম্পারিজনও করবে না, শুধু অ্যাজ ইট ইজ যেটা আছে এটাকে শুধু বাংলায় লিখবে আর কি। বাংলায় মিন হইতেছে শুধু টেক্সট ফরম্যাটে লিখবে। ডিসকাশন সেকশনে যে যেটা করে, এই সেম সেম জিনিসটাকে তখন ওইটা আলাদা একটা সেকশন করে তখন ওইখানে হচ্ছে ব্যাখ্যাটা দিয়ে দেয়। তো অনেক বেশি প্র্যাকটিস যেটা হয় সবচেয়ে, আমি দেখেছি অনেক প্রচুর প্র্যাকটিস হয়, আপনি দেখবেন যে সবসময় বেশিরভাগ ক্ষেত্রে রেজাল্ট এবং ডিসকাশন এই দুটাকে মার্চ করা থাকে, একসাথেই লেখে, এবং আমি ব্যক্তিগতভাবে এটা কমফোর্ট ফিল করি, কারণ এটা আলাদা করে আবার এটা সাজানো আমার কাছে একটু বেশি নাটকীয় মনে হয়, বা আমার কাছে মনে হয় খুব জটিল মনে হয়। যে আমি একটা টেবিল ধরবো, একটা টেবিলের হচ্ছে একটা আমি এই কলামটাই আমি হয়তো বর্ণনা করতেছি, তাহলে এই কলামটা আমি বর্ণনা করবো, আমি হচ্ছে জাস্টিফিকেশন দিয়ে দেবো, আমি কম্পারিজন করবো, আমার এই চ্যাপ্টার ক্লোজ। এরপর আমি পরেরটা যাবো, এরপর আমি পরেরটা যাবো, এরপর আমি পরেরটা যাবো। না হলে আমাকে আগে এক্সপ্লেন করতে হবে, দেন হচ্ছে আবার নতুন করে নাটক শুরু করতে হবে, দেন হচ্ছে আবার, মানে ফ্রম মাই পয়েন্ট অফ ভিউ এটার হয়তো আরো বেটার কোনো জাস্টিফিকেশন থাকতে পারে, যে কেন তারা ডিসকাশন সেকশনটা আলাদা দিয়ে দেয়। আবার অনেক অনেক জার্নালের হয়তো রিকোয়ারমেন্টস থাকে, যে তাদের দেখা যাচ্ছে যে বেশিরভাগই রিসার্চ পেপার ডিসকাশন সেকশনটা আলাদা থাকে, তার মানে ওইখানে ওরা ওদের আপনার যে অথর্স গাইডলাইন্সটাই আসলে ওইভাবে হয়তো বলে দেওয়া থাকে, যে তোমরা এইভাবে এটাকে সাজাবা। তো ওকে ফাইন, এখন আমাদের আলোচনার সুবিধার্থে, এখন তো আমাদের কাছে কোনো রেজাল্ট নাই, তো রেজাল্ট নাই বলে আমরা কি করব তাহলে, আমরা রেজাল্ট নেই, এই কারণে আমরা একটা ডামি রেজাল্ট নিয়ে আমরা কাজ করব। ডামি রেজাল্টটা কেমন, আমি আমার একটা পেপারের এক্সাম্পল হচ্ছে, সেখানে কিছু টেবিল আছে, কিছু ফিগার আছে, এই জিনিসগুলো হচ্ছে আমরা ইউজ করে ট্রাই করব। ওকে ফাইন, তো আমরা একটু চলে যাই। আচ্ছা, এই পেপারটা হচ্ছে আপনার ফুড সিকিউরিটি স্ট্যাটাস অফ ফার্মিং হাউসহোল্ড ইন বাংলাদেশ। হ্যাঁ, আমি এই পেপারের প্রেক্ষাপটটা আপনাদের একটু ব্যাখ্যা করতেছি। তাহলে যেটা হবে, এটা আপনাদের ঘটনাটা বা এক্সাম্পলটা বুঝতে অনেক বেশি সহজ হবে আর কি। যে ফুড সিকিউরিটি স্ট্যাটাস অফ ফার্মিং হাউসহোল্ড ইন বাংলাদেশ, ফুড সিকিউরিটির বিষয়টা আপনারা সবাই জানেন, তারপর আমি একটু বলে দিই। ফুড সিকিউরিটির যে বিষয়টা, সেটা হচ্ছে যে একজন মানুষ ডেইলি যদি 2122 কিলো ক্যালোরি কনজিউম করে, একজন মানুষ যদি প্রতিদিন, আপনি যদি আজকে 2122 কিলো ক্যালোরি কনজিউম করে থাকেন, তার মানে আপনি হচ্ছেন ফুড সিকিউরড। আর আপনি যদি 2122 কিলো ক্যালোরি কনজিউম না করে থাকেন, তাহলে আপনি হচ্ছেন ফুড ইনসিকিউরড, সহজ হিসাব।
তার মানে আমরা দেখতে চাইতেছি যারা ফার্মিং হাউস যারা কৃষি কাজ করে তাদের ফুড সিকিউরিটি স্ট্যাটাসটা আমরা দেখছি। এবং শুধুমাত্র এইটা না, আমরা আসলে একটা কম্পারিজন করছি, একটা তুলনা করছি বেসিক্যালি। কিসের তুলনা? যে কম্পারিজন অফ রিসিপিয়েন্ট অ্যান্ড নন রিসিভার অফ ইনস্টিটিউশনাল সাপোর্ট। বিষয়টা কেমন, একটু সহজ করে এক্সাম্পল করি। দেখবেন যে অনেক এনজিও আছে না, যারা হচ্ছে যে আপনার বিভিন্ন ধরনের সাপোর্ট দিয়ে থাকে আর কি। বিভিন্ন ফার্মিং হাউস তাদেরকে সাপোর্ট দিয়ে থাকে, হতে পারে তাদের ট্রেনিং দিচ্ছে, হতে পারে তাদের ইনপুটস দিচ্ছে, হতে পারে তাদের ঋণ দিচ্ছে। তো এখন আমি ধরে নিলাম যে আমাকে হচ্ছে যে আমি এনজিও থেকে, এটা হতে পারে ওয়ার্ল্ড ব্যাংক, এটা হতে পারে ব্রাক, হতে পারে এটা হতে পারে আশা, হতে পারে এটা যে কোনো এনজিও হতে পারে, নন গভর্নমেন্ট ইনস্টিটিউশন গুলো আছে আমরা সেটা কথা, বা গভর্নমেন্ট ইনস্টিটিউশনও হতে পারে। এখন আমি হচ্ছে যে গভর্নমেন্ট থেকে আমি হয়তো একটা ভর্তুকি পাচ্ছি বা আমি কিছু ফ্যাসিলিটিস পাচ্ছি। আর আমি ধরে নিলাম তানভীর এই ফ্যাসিলিটিসটা পাচ্ছে না। এখন আমার গবেষণার যে উদ্দেশ্যটা, যে আমিও ফার্মার, তানভীরও ফার্মার, তার মানে আমাদের কমিউনিটিতে অনেকে আছে যারা ফ্যাসিলিটিস পায়, এবং ফার্মিং কমিউনিটিতে অনেকে আছে যারা ফ্যাসিলিটিস পায় না। তো এই দুই গ্রুপের আসলে আমরা দেখতে চাচ্ছি যে ফুড সিকিউরিটি স্ট্যাটাসের কোনো আপনার কোনো পার্থক্য আছে কিনা। এই যে ইনস্টিটিউশনাল সাপোর্টটা দেয়া হচ্ছে, এটা কি আলটিমেটলি কোনো কাজে দিচ্ছে, মানে নাকি আসলে মানে হুদায় টাকাগুলো নষ্ট করা হচ্ছে। এই বিষয়টা আমরা বেসিক্যালি দেখার চাইছি। তো এই ফুড সিকিউরিটির ব্যাপারটা আর এই রিসার্চের যে আমাদের যে অবজেক্টিভটা, এই বিষয়টা বুঝতে কারোর কোনো অসুবিধা হয়েছে কিনা একটু বলেন। এটা না বুঝলে আপনাদের কিন্তু ওই ডিসকাশনটা বুঝতে একটু কষ্ট হবে। একটু কাইন্ডলি আমাকে বলেন যে কনসেপ্টটা বুঝতে পারছেন কিনা। একটু চ্যাটে লিখে দেন। আচ্ছা, ওকে, ভেরি নাইস। তা আমরা সবাই মোটামুটি বুঝে ফেলছি। এবার আমরা এইখানে এই রেজাল্টের কিছু টেবিল আমরা ইউজ করব। ঠিক আছে, এখন এই রেজাল্টের টেবিল কেন ইউজ করব সেটা আমরা ব্যাখ্যাটা একটু পরে দিচ্ছি। উম, ও, এখানে একটা মজার ব্যাপার বলি। এইখানে ফুড সিকিউরিটি মেজারমেন্টের আবার অনেকগুলো পদ্ধতি আছে, হ্যাঁ। শুধুমাত্র যে ক্যালোরি ইনটেক মেথডে করা যায়, যেটাকে আমরা বলছি কত কিলো ক্যালোরি খাইছি, এটাকে আমরা বলতেছি ক্যালোরি ইনটেক মেথড। শুধু যে সেইভাবে করা যায়, নট লাইক দ্যাট। এখানে আর একটা সিস্টেম আছে, সেটা হচ্ছে যে আপনি প্রতিদিন কত রকমের খাবার খাচ্ছেন। হ্যাঁ, আপনাদের একটা টেবিল দেখায়। এই যে একটা টেবিল আছে, এখানে হচ্ছে লিস্ট অফ ফুড গ্রুপ, বিভিন্ন ফুডের গ্রুপ দেওয়া আছে। যেমন হচ্ছে যে আপনি আহ, আজকে আজকে যদি আমি চিন্তা চিন্তা করি, আমি ধরে নিলাম যে আমি রব্বানী ভাইকে আমি হয়তো প্রশ্ন করতেছি যে ভাই আপনি ডিম খাইছেন কিনা, বললো যে হ্যাঁ ভাই খাইছি। ভেজিটেবল খাইছেন, না খাইনি। আপনি হচ্ছে যে ডাল জাতীয় কোনো কিছু খাইছেন কিনা, বললো যে না ভাই খাই নাই। ঠিক আছে, আবার হচ্ছে আমি বললাম যে হুইট মেইজ এই টাইপের রাইস কিছু ভাত খাইছেন কিনা, হ্যাঁ খাইছি। আপনি হচ্ছে যে মাংস খাইছেন কিনা, গরুর মাংস ইটিসি ইটিসি, বলতে পারে হ্যাঁ অথবা না। হ্যাঁ, কাসাবা জাতীয় বা হচ্ছে যে পটেটো জাতীয় কোনো কিছু খাইছেন কিনা, হ্যাঁ অথবা না। ফ্রুটস খাইছেন কিনা, মানে আপনার হচ্ছে কোনো মাছ খাইছেন কিনা, দেন হচ্ছে আপনার চা কফি খাইছেন কিনা, দেন হচ্ছে যে আপনার বাটার বা অয়েল জাতীয় কিছু খাইছেন কিনা, দেন হচ্ছে মিল্ক প্রোডাক্ট খাইছেন কিনা, ফাইনালি আমরা বললাম যে যে চিনি বা মধু টাইপের কিছু খাইছেন কিনা। এখন এই যে যে 12টা ফুড আইটেম আছে, এটা ইন্টারন্যাশনালি আমরা বলি হাউস হোল্ড ডায়েটারি ডাইভার্সিটি। হ্যাঁ, এই 12টা মেথডের মধ্য থেকে আপনি যদি 5টা বা তার বেশি আইটেমের খাবার একদিনে খেয়ে থাকেন, আজকে যদি খেয়ে থাকেন, তাহলে আমি ধরে নিতে পারি আপনি ফুড সিকিউরড। আর 5টার কম যদি হয়ে যায়, তার মানে আপনার ভ্যালু যদি 4 আসে, স্কোর যদি 4 আসে, আমি ধরে নিব যে আপনি ফুড ইনসিকিউরড। তো আমরা এই পদ্ধতিটা ব্যবহার করেছিলাম কেন? কারণ আসলে আমি যদি এখন রব্বানী ভাইকে প্রশ্ন করি, ভাই আপনি কত গ্রাম আজকে ভাত খাইছিলেন, হ্যাঁ, বা কত গ্রাম চিনি খাইছেন, বা কত গ্রাম মাছ খাইছেন, এই ক্যালকুলেশনটা অনেক বেশি জটিল হয়ে যায়, হ্যাঁ। তো এটা বিশ্বাসযোগ্যতা কম আছে, যে আমি আপনি হয়তো একটু পড়াশোনা করছি আমরাই বলতে পারবো না, সেখানে হাউস যারা ফার্মিং কমিউনিটি তারাও, তাদের জন্য এটা অনেক বেশি কঠিন। বাট এই রিকল মেথডে যে আমি জাস্ট মনে করে বলবো যে আচ্ছা আমি আজকে মাছ খাইছিলাম কিনা, ভেরি ইজি। এই জন্য এটা হচ্ছে খুব গ্লোবালি খুব রিনাউন্ড একটা পদ্ধতি বলা হয় ফুড সিকিউরিটি মেজারমেন্টের জন্য। তো আমরা আমাদের যে গবেষণাটা ছিল, এখানে আমরা এই রিকল মেথডটা, হাউজহোল্ড ডায়েটের ডাইভার্সিটি মেথডটা আমরা ব্যবহার করছিলাম। তো এখন আমরা হচ্ছে যে এই যে যে টেবিলটা, এই টেবিলটা একটা সোশিও ডেমোগ্রাফিক টেবিল আমরা, হ্যাঁ, দেখেন। ধরেন আহ, আমরা ডেটা আমাদের কাছে আছে, ডেটা আমাদের কাছে থাকার পরে আমরা হচ্ছে যে একটা টেবিল পেলাম যে এইখানে এজ গ্রুপ হচ্ছে যে ইয়াং, তারপর হচ্ছে মিডল এজ এবং ওল্ড এজ। আমরা এই যে যে 11, এটা হচ্ছে আপনার ফ্রিকোয়েন্সি, আর মানে না কতজন বলছে এটা, আর হচ্ছে 13.75, এটা হচ্ছে আপনার পার্সেন্টেজ উল্লেখ করা হয়েছে। গ্রুপ এ যারা হচ্ছে রিসিভার, যারা গ্রুপ বি যারা হচ্ছে নন রিসিভার, ওই যে কোন রিসিভার, যে ইনস্টিটিউশনাল সাপোর্ট যারা পাইছে, এবং যারা
পায় নাই তাদের বিষয়টা এখানে কিন্তু মেনশন করা হয়েছে। তো এডুকেশনের ক্ষেত্রে ইলিটারেট কতজন ছিল গ্রুপ এ তে, গ্রুপ বি তে কতজন ছিল, প্রাইমারি এডুকেশন পর্যন্ত কারা পড়াশোনা করছে গ্রুপ এ তে কতজন, গ্রুপ বি তে কতজন, এই বিষয়গুলো হচ্ছে যে আমরা ধরেন মেনশন করব। এখন আমরা আসলে হেল্প নিব, আসলে ঘটনাটা কি দাঁড়ায়। ওকে ফাইন, এখন আমরা হচ্ছে সরাসরি আমরা স্ক্রিনশটটা নিলাম, আমরা একটা ছোট হেল্প নিয়ে ফেলি। আচ্ছা এখন হচ্ছে আমি তাকে একটু প্রেক্ষাপট এক্সাম তাকে তুলে ধরি। আচ্ছা, উম, ওটা তো নর্থ ইস্ট ইথিওপিয়ার কাছ, তাই তো ভাবে মিলে না কেন। আচ্ছা এইটা ছিল আমাদের দি স্টাডি ইউজ ডেটা কালেকশন ইটিসি ইটিসি। আচ্ছা, this study examined the difference of food security status of recipients and non-receiver of the institutional support। এখানে আমি একটু একটু মেনশন করে দিই গ্রুপে। আর নন রিসিভার যার তারা হচ্ছে গ্রুপ বি। খেয়াল করেন যে অফ ইনস্টিটিউশনাল সাপোর্ট লিভিং আন্ডার সিমিলার সোশ্യോ ইকোনমিক কন্ডিশন। হ্যাঁ, এটা বললাম। নাও ডিসক্রাইব ডিসক্রাইব রেজাল্ট ফর মাই রিসার্চ আর্টিকেল এদিকে মেইনটেইন একাডেমিক টোন, আই উইল সাবমিট দিস ইন কিওয়ান জার্নাল। এখন একটা বিষয় আপনাদেরকে বলে নেই, যে ধরেন আপনি এই যে যে এটাকে আবার ট্রেন করা নিতে পারেন। আমি বলেছিলাম যে বিষয়টা কি, এখন রেজাল্ট সেশনটা লেখার আগে আপনার সিমিলার টাইপের বা টপ নচ কিছু জার্নালের আপনি সাবমিট করবেন, সাবমিট এখানে হচ্ছে আপলোড করলেন। আপলোড করার পরে তখন কিন্তু আপনি বলে দিতে পারেন যে তুমি হচ্ছে যে এইখানে রেজাল্ট যে স্টাইলে লেখা আছে বা যে টোনে লেখা আছে, যে ধরনের লেখা আছে, তুমি হচ্ছে লেখার সময় এই ধরনের এই স্ট্রাকচার বা এই স্টাইলটা তুমি হচ্ছে ফলো করবা। হ্যাঁ, এভাবে আপনি তাকে মেনশন করে দিতে পারেন। তো ইনিশিয়ালি আমি প্রথম ধাপের কাজটা আমি আগে শেষ করি, দেন ধাপে ধাপে আপনাদের দেখাচ্ছি। তো ওকে ওকে 28 উইথ সাবমিট কি ওয়ান জার্নাল, দ্যাটস ইট। আর কোনো ইনস্ট্রাকশন আমাদের দরকার আছে? ওকে ফাইন, দিয়ে দেখি কি অবস্থা হয়। তো দেখেন এটা কিন্তু অনেক বড় করে ফেলছে, ঠিক আছে। আচ্ছা আমি এবে অনেক বড় করে ফেলছি, এত বড় আমরা আসলে লিখতে পারবো না। হ্যাঁ, তো আমরা জাস্ট এটাকে একটু একটু ছোট করে দেই। আচ্ছা দেখেন এখানে লিখছে দ্য কম্প্রিহেন্সিভ অ্যানালাইসিস অফ সোশিও ডেমোগ্রাফিক ক্যারেক্টারিস্টিক্স টেবিল 4
টেবিল ফি করছে রিভেলস দ্যাট while both groups share similar age profile, predominantly middle age এত, there are distinct variation in the education, একটু পরে দেখেন household composition and the income. Educational attainment was generally minimal across the cohort, however literacy was more etc etc এখানে বলছে compared to the non recipient, এটা তুলনা করে ফেলছে with a few individual in the either group possessing beyond secondary school. In terms of household structure, while small families constitute the majority of the both group A exhibit a higher ডিপেন্ডেন্সি বার্ডেন ইটিসি 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 এই ধরনের বিভিন্ন ধরনের কথাবার্তা বলছে। হ্যাঁ, তো খুব সিম্পলি দেখেন, আপনারা একটু একটু মনোযোগ দিয়ে পড়ে দেখেন এটাকে হচ্ছে যে আচ্ছা, জাস্ট এ মিনিট, আমি জাস্ট 2 মিনিটের জন্য স্ক্রিনটা অফ করে আমি আবার আসতেছি। জাস্ট এ মিনিট। ওকে, সো আমরা এটাকে হচ্ছে এখন স্ক্রিনটা শেয়ার করি দেন বেটার। আচ্ছা, আহ, আমরা চ্যাট জিপিটি তো আবার ট্রাই করি। হ্যাঁ, চ্যাট জিপিটি আমাদের এখানে কমেন্ট কি ছিল, আমাদের হচ্ছে আমরা কমেন্টসটা নিয়ে নেই, আমরা ফাইল আপলোড করি। ওকে, এখন হচ্ছে দেখে যাক চ্যাট জিপিটি আমাদের কি রেজাল্ট দেয়।
আচ্ছা, দেখেন এখানে কিন্তু খুব নাইসলি বিষয়টা এক্সপ্লেন করছে যে টেবিল ফোর রিপ্রেজেন্ট দ্য সোশিওডেমোগ্রাফিক প্রোফাইল অফ দ্য রেসপন্ডেন্ট ফ্রম হিজ গ্রুপ এ অ্যান্ড গ্রুপ বি ওভারঅল দ্য টু গিভস ইজ a broadly comparable socioeconomic characteristics suggesting that they live under the similar baseline condition. ওকে, ইন টার্ম অফ এজ ডিস্ট্রিবিউশন হচ্ছে একদম এত, মানে ওল্ডার রেসপন্ডেন্ট রিপ্রেজেন্ট এত পার্সেন্ট গ্রুপ বি অ্যান্ড এত পার্সেন্ট অফ গ্রুপ বি, হোয়াইল ইয়াঙ্গার ইন্ডিভিজুয়াল আপ টু এত কনস্টিটিউট এ রিলেটিভলি স্মলার পোর্শন অফ বোথ গ্রুপস। এখানে দেখেন সুন্দর করে বলে দিচ্ছে এত পার্সেন্ট অ্যান্ড এত পার্সেন্ট রেসপেক্টিভলি। দিস ইন্ডিকেট এ প্রিডোমিনেন্টলি ইকোনমিক্যালি অ্যাক্টিভ পপুলেশন অ্যাক্রস বোথ গ্রুপ। কোনো কথা নাই, আমরা মোটামুটি পেয়ে গেলাম। এডুকেশন অ্যাটেইনমেন্ট ওয়াজ জেনারেলি লো অ্যামং রেসপন্ডেন্টস উইথ প্রাইমারি এডুকেশন বিং দ্য মোস্ট কমন লেভেল ইন দ্য বোথ গ্রুপ। এটা বলে দিচ্ছে এত পার্সেন্ট ইন গ্রুপ এ এত। এবার বলছে এ সাবস্টেন্সিয়াল শেয়ার অফ রেসপন্ডেন্ট ওয়াজ ইলিটারেট, এটা এখানে মেনশন করে দিচ্ছে। সেকেন্ডারি অ্যান্ড পোস্ট সেকেন্ডারি এডুকেশন আর লিমিটেড ইন দ্য বোথ গ্রুপ, এটা হতে এত পার্সেন্ট আমাদেরকে সুন্দর করে বলে দিছে। আমরা চাইলে এটাকে আরো ন্যারো ডাউন করে নিয়ে আসতে পারি, আরো শর্টে করে নিয়ে আসতে পারি। তো সোশ্യോ ইকোনমি ডেমোগ্রাফিকে মূলত হচ্ছে যে খুব একটা যে আপনার সাপোর্টিং আর্গুমেন্ট দরকার হয় বা কম্পারিজন দরকার হয় বা এক্সপ্লানেশন দরকার হয়, নট লাইক দ্যাট। হ্যাঁ, তো তারপরও আমরা ধরে নিই এটা হচ্ছে যে নাও রিরাইট অ্যান্ড নট টু লং অনলি ইম্পর্টেন্ট ইনফো you describe this study was conducted in Sylhet, Bangladesh. So add some justification for the result. আচ্ছা, এখানে আবার সুন্দর করে লিখে দিচ্ছে, আরো ছোট করছে, আমরা যেটা একটু দেখি। দ্য মোস্ট রেসপন্ডেন্ট আর মিডল এজ, দ্যাট রিফ্লেক্ট ইন দ্য ডোমিনেন্ট ইকোনমিক্যালি অ্যাক্টিভ পপুলেশন। এডুকেশন অ্যাটেনমেন্ট ওয়াজ জেনারেলি লো উইথ প্রাইমারি এডুকেশন অ্যান্ড লিটারেসি অ্যাকাউন্টিং ফর দ্য মেজরিটি অফ দ্য সিটি। There's a semi-rural settings in সিলেট ওয়ার অ্যাক্সেস টু ফর্মাল এডুকেশন রিমেইন লিমিটেড। দেখেন এখানে বলে দিছে যে কেন এরকমটা হয়েছে, উইথ প্রাইমারি এডুকেশন অ্যান্ড লিটারেসি অ্যাকাউন্টিং ফর দ্য মেজরিটি অফ দ্য রেসপন্ডেন্ট, a pattern consistent with the rural and semi-rural setting in Sylhet where the access to formal education remains limited। এখানে কিন্তু এটা ব্যাখ্যা দিছে কেন এমনটা হয়েছে। প্রাইমারিলি হইতেছে যে স্ট্রাকচার ওয়ার প্রিডোমিনেন্টলি স্মল টু মিডিয়াম সাইজ অলদো দ্য রিলেটিভলি হায়ার পোর্শন অফ দ্য লার্জ হাউস হোল্ডস অফ দ্যাট, এমন দিয়েছে। তারপর হচ্ছে অ্যাভারেজ দিস ইনকাম প্যাটার্ন রিফ্লেক্ট দ্য রিজন ডিপেন্ডেন্ট অন দ্য লো রিটার্ন এগ্রিকালচার ইনফর্মাল লাইভলিহুড হোয়ারাস ইনস্টিটিউশনাল সাপোর্ট প্রোগ্রাম আর অফেন টার্গেটেড টুয়ার্ডস দ্য রিলেটিভলি মোর ভালনারেবল কমিউনিটিস। খুব সুন্দর করে দেখেন এখানে আপনার আরো বেশি শর্ট আরো বেশি কনসাইজ করে লিখে দিছে। তো আমাদের এইটা আসলে যে সোশ্য ইকোনমি যে ডেমোগ্রাফিকে যে আমাদের এটা কিন্তু আমাদের মেইন উদ্দেশ্য ছিল না। আমার মেইন যে উদ্দেশ্যটা, আমরা এখন সেদিকে যাওয়ার ট্রাই করি। এইখানে দেখেন যে এইখানে কিন্তু কারো এই টেবিলটা আমরা ব্যবহার করতে পারি বা এই টেবিলটা আমরা ব্যবহার করতে পারি। দেন হচ্ছে এইটা একটু আমরা একটু দেখা ট্রাই করি, এই গ্রাফটা কিভাবে আমরা এক্সপ্লানেশন করতে পারি আর কি। হ্যাঁ, the figure 3 illustrate per capita daily consumption of the major food items among household in group A and group B. Okay, across all food categories, non-recipients household consistently reported higher consumption level than the রিসিপেন্ট। আপনার হচ্ছে হাউসহোল্ড, নন রিসিপেন্ট থেকে রিসিভারটা হচ্ছে যে বেশি আপনার দেখাচ্ছে এখানে আমাদের রিপোর্ট অনুসারে যেটা আর কি বলতেছে। কাইন্ড অফ দিস সম্ভবত আমরা ভুল করছি, গ্রুপ এ মনে হয় হইতেছে যে রিসিভার এবং হচ্ছে গ্রুপ বি হইতেছে নন রিসিভার আর কি। হুম, ওকে।
বা একটু ঝামেলা আছে আর কি। বাট এক্সপ্লানেশনটা আপনারা দেখেন যে রাইস কনস্টিটিউট দ্য ডোমিনেন্ট স্টাপল ইন বোথ গ্রুপ, হাউএভার ইনটেক ওয়াজ সাবস্টেন্সিয়ালি হায়ার অ্যামং নন রিসিপিয়েন্টস, সিমিলার প্যাটার্ন ওয়ার অবজার্ভ ফর ভেজিটেবল, পটেটো, পালসেস অয়েল ইটিসি বেটার অ্যাক্সেস দ্য বোথ স্টাপল অ্যান্ড কমপ্লিমেন্টারি হচ্ছে যে প্লান্ট বেসড অন ইটিসি 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 ওয়াজ নোটেবল ইলো ইটিসি ইটিসি, দ্য ডিফারেন্স আর পার্টিকুলারলি ইম্পর্টেন্ট সিলেট কন্টেক্সট ভাইরা দেখেন এখানে হচ্ছে যে আপনার এই যে আমাদের যে এক্সপ্লানেশনটা আমরা যেটাকে বলেছিলাম যে জাস্টিফিকেশন, আর সেই জাস্টিফিকেশনটা কিন্তু এখানে উল্লেখ করছে, একটু দেখার ট্রাই করে যে দ্য ডিফারেন্স আর পার্টিকুলারলি ইম্পর্টেন্ট ইন দ্য সিলেট কনটেক্সট বা ইন দ্য ফার্মিং কনটেক্সট আমরা এভাবে উল্লেখ করতে পারি, হোয়ার হাউস হোল্ড ডায়েটস আর ট্র্যাডিশনালি রাইস centered and access to the protein rice and diversity of food is constrained by income, market access, and seasonal variability. The lower intake of the nutrient dense food among supporter recipients suggests that institutional assistance may primarily buffer staple consumption but remain insufficient to ensure the dietary diversity and adequate protein intake. হ্যাঁ, হাওভার বা যেটা বলছে ওভারঅল, এই ওভারঅল সেকশনটা হচ্ছে সবসময় বাদ দিবেন, এটা দরকার না, এটা কনক্লুশন কথা। আমাদের মেইন যে কথা ছিল, মেইন কথা ছিল এতটুকুই। হ্যাঁ, এখন এর মধ্যে যদি আপনার কোনো ব্যাখ্যা থেকে থাকে, আপনার কোনো জাস্টিফিকেশন যদি থেকে থাকে, তাহলে আপনি কিন্তু সেটাকে এখানে এক্সপ্লেন করতে পারেন যে দেখো এই কারণে এরকমটা ঘটছে, এই কারণে এরকমটা ঘটছে, এই কারণে এরকমটা ঘটছে। এটা আপনি যদি ওদেরকে বলে দেন তাহলে এটা মোর অ্যাকিউরেট রেজাল্ট আপনাকে দিবে। হ্যাঁ, তার মানে বিষয়টা আপনারা কিন্তু বুঝতে পারতেছেন যে আসলে ঘটনাটা আমাদের কোন দিকে ঘটছে। এবার হচ্ছে যে এখন এখানে একটা জিনিস খেয়াল করেন, এখানে কিন্তু কোনো নিউমেরিক্যাল ভ্যালু ইউজ করি নাই। হ্যাঁ, এখানে সে কিন্তু আপনার হচ্ছে কোয়ালিটেটিভ স্টাইলে সে হচ্ছে লিখে দিছে। তো এখন আমরা যদি বলে দেই যে অ্যাড সাম ভ্যালুস ফ্রম দা ফিগার, এখন দেখি সে কি করে। এই যে দেখেন, however the non recipient consume substantially higher amount, এত পার্সেন্ট বলছে কম্পেয়ার টু দা ইটিসি ইটিসি। এবার বলতেছে যে সিমিলারলি দ্য গ্যাপ ওয়ার অবজার্ভড ফর ভেজিটেবল উইথ ইনটেক অ্যাভারেজ এত পার্সেন্ট ইন গ্রুপ বি ভার্সেস এত গ্রাম ইন গ্রুপ এ অ্যান্ড পটেটোস অ্যান্ড ফর পটেটোস ইটিসি রেসপেক্টিভলি। এখানে কিন্তু এবার কি করছে, এবার আগেরটা একটু খেয়াল করেন, সে কিন্তু এই পুরো জায়গাতে কোনো নিউমেরিক্যাল ভ্যালু কিন্তু অ্যাড করে নাই, অর্থাৎ টেবিলের যে কথাগুলো আছে বা ভ্যালুগুলো আছে সেগুলো এখানে সে মেনশন করে না। এখন আপনার যদি মনে হয় যে না টেবিলটাকেও আপনি মেনশন করবেন বা টেবিলের মানগুলোকেও আপনি হচ্ছে মেনশন করবেন, তাহলে কি করতে পারেন, আপনি তাকে বলে দিবেন, তাহলে সে সুন্দর করে এই যে জায়গাটা আপনার ভেরি নাইসলি হচ্ছে সেটাকে লিখে দিচ্ছে বা মেনশন করতেছে। অর্থাৎ ইট ডিপেন্ডস অন হচ্ছে যে আপনার সামথিং লাইক দ্য, মানে কি বলবো এটাকে, আহ, আমরা যদি বলি যে আপনি কিভাবে তাকে প্রম্পটটা দিচ্ছেন বা কিভাবে কমার্সটা দিচ্ছেন এটার উপর ডিপেন্ডস করে। এখন প্রশ্ন হতে পারে যে এই সিমিলার ফাইন্ডিংস আসলে আমরা আমরা পাচ্ছি কিনা বা এরকম ধরনের কোনো বিষয় আমরা হচ্ছে পাচ্ছি কিনা, এই বিষয়টা আমরা আরেকটু পরে গিয়ে দেখব। ওই যে কম্প্যারিজনের ক্ষেত্রে আমরা অন্যান্য ফাইন্ডিংস বা অন্যান্য রেজাল্টগুলো কি পাইছে সে বিষয়টা নিয়ে আমরা আবার এটাকে আবার এটার সাথে আলাপ করবো আমরা। ওকে, এবার হচ্ছে আমরা আমাদের পরের যে টেবিলটা সেটা দিকে চলে যাচ্ছি আমরা। এই যে সিমিলারলি এটা হচ্ছে ওইটাকে জাস্ট গ্রাফিক্যাল ফর্মে দেওয়া, এটাকে হচ্ছে টেবুলার ফর্মে দেওয়া, নাথিং এলস। হ্যাঁ, ডেটা ডাইভার্সিটি কি অবস্থা না অবস্থা এই বিষয়গুলো এখানে মেনশন করা আছে। এবার হচ্ছে আমাদের আরেকটা টেবিল আছে ফ্যাক্টরস ইনফ্লুয়েন্সিং ফুড সিকিউরিটি স্ট্যাটাস, এটা আমরা হচ্ছে হয়ে গেলে এই যে এই টেবিলটাতে হচ্ছে আমরা দেখছি যে ফ্যাক্টরস এফেক্টিং কোন কোন ফ্যাক্টরস ফুড সিকিউরিটিকে এফেক্ট করে। এটা হতে পারে এজ, এডুকেশন, ফ্যামিলি সাইজ, ফ্যাসিলিটি রিসিভ, সেকেন্ডারি অকুপেশন হতে পারে, কোনো ফাইন্যান্সিয়াল শক তারা খাইছিল কিনা, কাল্টিভেটেড ল্যান্ড হয়ে গেছে বানানটা এটা ভুল, ল্যান্ড কাল্টিভেটেড ল্যান্ড এরিয়া কতটুকু ছিল, এই বিষয়গুলো হচ্ছে এখানে মেনশন করা হয়েছে। তো আমরা এবার একটু এটাকে এই রেজাল্টটাকে কিভাবে এক্সপ্লেন করে সেটাকে আমরা, সরি, কিভাবে করে সেটাকে আমরা দেখার ট্রাই করি। এখন এইখানে মজার একটা ব্যাপার আছে, এই টেবিলে আসলে কিসের উপরে আপনার দেখেন এই যে কোফিসিয়েন্টের মান আছে, মার্জিনাল ইরর আছে, স্ট্যান্ডার্ড ইরর আছে, ওয়ার্ল্ড রেশিও আছে, পি ভ্যালুর মান আছে, এই বিষয়গুলো আছে। তো জেনারেলি হচ্ছে এখানে যে মডেলটা রান করা হয়েছে এটা হচ্ছে লজিস্টিক রিগ্রেশন রান করা হয়েছে। তো যেহেতু লজিস্টিক রিগ্রেশন রান করা হয়েছে সেহেতু আমরা ওয়ার্ল্ড রেশিও বা মার্জিনাল ইরর উপরে কমেন্টসটা করে থাকি। তো এই ব্যাপারটাও হচ্ছে যে আমরা চাইলে আমরা জিপিটিকে মেনশন করে দিতে পারি। হ্যাঁ, এখন আমরা একটু আবার যাওয়ার ট্রাই করি।
আচ্ছা, ও হচ্ছে কি করছে আপনার দেখেন, দ্য বেনিফিশিয়ারি হাউসহোল্ড ইনস্টিটিউশনাল সাপোর্ট প্লেড এ ডিসিসিভ রোল, রিসিপ্ট ফ্যাসিলিটিস শোড পজিটিভ অ্যান্ড স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিক্যান্ট মার্জিনাল ইফেক্ট এত এত, ইন্ডিকেটিং দ্যাট দ্য অ্যাক্সেস টু ইনস্টিটিউশনাল সার্ভিস সাবস্টেন্সিয়ালি ইনক্রিজ দ্য লাইভলিহুড অফ দ্য ফুড সিকিউরিটি এমন হতেছে রিপোর্টেড হাউসহোল্ড বা সামথিং লাইক দ্যাট, এই বিষয়গুলো সেইখানে বলছে। হ্যাঁ, তারপর হচ্ছে ফ্যামিলি সাইজ রিটেন এ নেগেটিভ ইনফ্লুয়েন্স অফ ফুড সিকিউরিটি, দেন হচ্ছে significant at 10% level, suggesting that even with the institutional support, larger households remain more vulnerable. হ্যাঁ, cultivated land size again displayed a positive marginal effect. Also, আপনার হচ্ছে significant at the, আচ্ছা এটা কি পজিটিভ দেখাইছিল আর নেগেটিভ? আচ্ছা। ওকে, তো এই যে দেখেন এখানে কিন্তু ভেরি নাইসলি বিষয়টাকে এক্সপ্লেন করে দিছে। এখন ধরেন যে প্রশ্ন হতে পারে যে কি আসলে ভুল করতেছে নাকি ঠিক করতেছে, এই বিষয়গুলো আপনি কিভাবে বুঝবেন? এটা বোঝার জন্য আমাদের আরো কিছু পেপারে হেল্প নিতে হবে বা আরো কিছু পেপার আমরা দেখি কি, আমরা ট্রেন করার পর একটু যদি দেখি। ওকে, দ্যাট ইজ ফুড সিকিউরিটি। আচ্ছা, আচ্ছা, জি। এখানে কি টেবিলটা আছে কিনা আমরা একটু দেখি। আচ্ছা, এটা নাই। হুম, পাইলে হয়। তো এই পেপারটা হচ্ছে বানাই লজিস্টিক রিগ্রেশন রান করা আছে, এই জন্য হচ্ছে আমি একে আর কি বলতেছি, হেল্পটা নিব আমরা। হ্যাঁ, ওকে ফাইন। আমরা এখন হচ্ছে একে আমরা বলে দিচ্ছি। আচ্ছা, বলে দিছি এই পেপারটা, এবং এখানে একটা কথা বলছি যে গ্রুপ এ এবং বি কে একসাথে করবা যাতে হচ্ছে এটা বেটার কম্পারিজনের ক্ষেত্রে আমরা এখন একটু বিষয়টা আমরা ট্রাই করে দেখি। কি বলে? আচ্ছা, এখানে স্যার কি করছে আমরা একটু দেখা ট্রাই করি, উনি হচ্ছে আমার টিচার ছিলেন। স্যারের পেপারটা,
আচ্ছা, এখানে যে অদৃশ্যের বিষয়টা হচ্ছে যে স্যার এখানে মার্জিনাল ইফেক্ট যেটা, এটা এখানে উনি এইভাবে এক্সপ্লেন করছেন। তারপর হচ্ছে হাউস হোল্ড সাইজ, ডেইলি ক্যালোরি ইনটেক, মানে বিভিন্ন ভাবে উনি বিষয়টাকে আর কি, আপনার এই যে ফার্ম ইনকাম, দেন হচ্ছে হাউস হোল্ড সাইজ, উনি আলাদা আলাদা করে প্রত্যেকটাকে আলাদা আলাদা ভাবে এটাকে হচ্ছে আপনার এক্সপ্লেন করছে। হ্যাঁ। তো হাউস হোল্ড ফার্ম ইনকাম, ক্যালোরি ইনটেক কতটুকু করতেছে, তারপর হচ্ছে যে আদার্স যদি কোনো ভ্যারিয়েবল থাকে ভ্যারিয়েবল ধরে ধরে এক্সপ্লেন করছে, যার কারণে এখানে এজ অফ দ্য হাউস হোল্ড, এডুকেশন, ফ্যামিলি সাইজ, অ্যাক্সেস টু ইন্স্যুরেন্স ফ্যাসিলিটি, সেকেন্ডারি অকুপেশন, ফাইন্যান্সিয়াল রিস্ক, এই বিষয়গুলোকে ওইভাবে এক্সপ্লেন করছে। তো এখানে দেখি অ্যাক্সেস টু ফ্যাসিলিটিস ইমার্জ অ্যাজ এ কি ডিফারেন্সিয়েটিং ফ্যাক্টরস বিটুইন দ্য টু গ্রুপস ফর বেনিফিশিয়ারি হাউস হোল্ড। অ্যাক্সেস টু ফ্যাসিলিটিস হ্যাড এ স্ট্রং অ্যান্ড পজিটিভ মার্জিনাল ইফেক্ট অন দ্য ফুড সিকিউরিটি। এই কথাটা এখানে বলে দিছে, স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিক্যান্ট এট 5% লেভেল। ইন কন্ট্রাস্ট, দ্য ইফেক্ট ওয়াজ ইনসিগনিফিক্যান্ট ফর নন বেনিফিশিয়ারিজ। দিস ইন্ডিকেট দ্যাট ইনস্টিটিউশনাল সাপোর্ট প্লেস এ ডিরেক্ট অ্যান্ড ইফেক্টিভ রোল in improving the food security outcome, validating the targeting rational support program in the study area. হ্যাঁ। তো এই যে যে কত নাইসলি দেখেন পুরো বিষয়টাকে কত সুন্দর করে, যেহেতু তাকে আমি পেপার দিয়েছি, তারপর হচ্ছে আমি তাকে কিছু ব্যাকগ্রাউন্ড এক্সপ্লেন করছি, এই বিষয়গুলো যেহেতু এক্সপ্লেন করছি, সেহেতু কি করতেছে ও মোর নাইসলি বিষয়গুলোকে আপনার আমাদের সামনে লিখে দিচ্ছে। যেমন কাল্টিভেটেড ল্যান্ড সাইজ, the cultivated land size showed a positive marginal effect for the both groups, significant at 10% level. The effect was stronger for beneficiaries compared to the non-beneficiaries. This indicates that access to productive land enhancement food security through the etc greater। এখন এখন আমরা চাইলে আমরা বলে দিতে পারি যে এর জাস্টিফিকেশন। আচ্ছা, এর জাস্টিফিকেশন অলসো যখন আমরা বলি, তিনটা জিনিস দেখেন, প্রথমে সে এক্সপ্লেন করতেছে, দেন এটাকে জাস্টিফাই করতেছে যে কেন ফাইন্ডিংসটা এরকমটা হচ্ছে, সেই বিষয়টা এখন সে এক্সপ্লেন করবে। ওকে ফাইন, আমরা হচ্ছে এডুকেশনে যাব না, এডুকেশন না। আচ্ছা, এইটা দেখি, ফ্যামিলি সাইজটা দেখি। হ্যাঁ, যে ফ্যামিলি সাইজ শোড এ নেগেটিভ অ্যান্ড স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিক্যান্ট মার্জিনাল ইফেক্ট ফর বোথ গ্রুপ। This implies that an increase in the household size substantially reduce the probability of being food secure, even when support is available. In the select context, larger families increase food demand without a proportional raise in income and land access, particularly under condition of small landholding and limited offer employment. হ্যাঁ, institutional support appears to moderate but not eliminated this demographic আপনার প্রেশার। এই যে এখানে ব্যাখ্যাটা করছে যে কেন, এখানে বলছে যে লো, আপনার হচ্ছে যে ইনকামের যে এটা বাড়তেছে না, বা হচ্ছে ল্যান্ড অ্যাক্সেস নেই। হ্যাঁ, এই কারণে হইতেছে যে আবার তাদের কাছে মনে হইতেছে এটা একটা কারণ। সিমিলারলি এখানে একটা ব্যাখ্যা দিয়েছে, where market imperfection and the credit constraint are common, such support play a critical role in stabilizing food access বা সামথিং লাইক দ্যাট। এই ধরনের মনে করেন যে কথাবার্তাগুলো কিন্তু সে বলে দিচ্ছে, অর্থাৎ মোদ্দা কথা যেটা, যে আপনি যখন টেবিলটা থেকে দিচ্ছেন বা সাপোর্টিভ, যখন আপনি আরো 5-7টা পেপার যখন আপনি তখন দিবেন যে দেখো তুমি এই স্ট্রাকচারগুলা বা এই ব্যাখ্যাগুলা, এই লেখার ধরনটা তুমি স্ট্রাকচারটা ফলো করবা, তখন কিন্তু সে আপনাকে আরো আরো নাইসলি এক্সপ্লেন করবে। এবং আপনি যখন আর 5-7টা পেপার রেজাল্ট সেকশনটা যখন আপনি পড়বেন, তখন আপনার জন্য যেটা সুবিধা হবে সেটা হচ্ছে যে রেজাল্টের সাথে যে মিলতেছে কিনা বা সে ভুলভাল কোনো ব্যাখ্যা দিচ্ছে কিনা, এই বিষয়গুলো কিন্তু আমাদের জন্য বুঝে উঠতে সহজ হবে। হ্যাঁ, দিস দ্য থিং। তো যাই হোক, আপনারা অনেকক্ষণ আলোচনা করলাম, একটু পরে আমরা ওই ইসে যাব, কিভাবে এখন কম্পারিজনের ফাইন্ডিংস গুলো আমরা নিয়ে আসতে পারি সেটা। আচ্ছা, আপনার মধ্যে বোর হয়ে যাচ্ছেন, রাইট? আমাদের একটা ক্লাস আছে, খুব বেশি বোরিং হওয়ার কোনো সুযোগ নাই। সো বেশি বোর হয়ে গেলে জানাবেন আর কি। হ্যাঁ, ওকে ফাইন, এখন আমরা চলে যাব হচ্ছে আমাদের সাইট ডট এআই তে। সাইড ডট এর ক্ষেত্রে আমাদের এখানে গুরুত্বপূর্ণ একটা জিনিস আপনাদেরকে আমি বলে দিই। হ্যাঁ, দেখেন, আমাদের কথাই ছিল আমরা রেজাল্ট কম্পেরিজন করতে চাই। হ্যাঁ, কম্পেরিজন করতে চাই। তার মানে হচ্ছে যে আমরা চাইতেছি সিমিলার রেজাল্ট চাইতেছি, আমরা এরকম কিছু টেবিল মানে রেজাল্ট অফ ফাইন্ডিংস আমাদের দরকার। ফাইন্ডিংসটা আমি কার সাথে করব? আমার সাথে হইতেছে যে তানভীরের কম্পারিজন করবে, যে আমি এইরকম পজিটিভ রিলেশন পাইছি, তানভীর হচ্ছে যে তানভীরের রেজাল্টও পজিটিভ রিলেশন পাইছে। বা আমি যদি বলি যে আমি নেগেটিভ রিলেশন পাইছি, তাহলে এক্স ওয়াই জেড সেও একটা পেপারে নেগেটিভ রিলেশন পাইছে। এই বিষয়টা হচ্ছে যে তাদেরকে আমরা এখন এক্সপ্লেন করার ট্রাই করব। ওকে ফাইন, তো আমরা একটু রেজাল্টের দিকে যাই। একটু খেয়াল করে দেখবেন কই গেল। আচ্ছা, ব্যাপারটা কই। আচ্ছা দেখেন, আমরা আগে দেখবো যে পজিটিভ রিলেশন কোনটার সাথে আছে আর নেগেটিভ রিলেশন কোনটার সাথে আছে, সেটা আমরা দেখার ট্রাই করব। এজ হইতেছে নেগেটিভ রিলেটেড, দেন হচ্ছে, আচ্ছা এই দুটো দেখি আমরা, এডুকেশন এবং ফ্যামিলি সাইজ। হ্যাঁ, এডুকেশন এবং ফ্যামিলি সাইজকে আমরা সিগনিফিক্যান্টও আছে, আবার একটা পজিটিভ একটা নেগেটিভ রিলেশন আছে। খেয়াল করেন, আমাদের এখন নোট নিতে হবে, এডুকেশন পজিটিভলি এবং ফ্যামিলি সাইজ নেগেটিভলি ফুড রিলেটেড, সাথে হচ্ছে কাল্টিভেবল ল্যান্ড, এটা পজিটিভ রিলেশন আছে।
তো এখন আমরা চ্যাট জিপিটি তে আমরা সরি আমরা সাইট ডট এআই তে আমরা হেল্প নিব, কারণ আমাদের কিছু সাপোর্টিং পেপার লাগবে। ওকে, গিভ মি সাম, তো হোয়ার হোয়ার অফ ফার্মিং is positively related to education and also related to family size. Make debut. দেখেন, আমার এখানে আমি আগে দেখে নিলাম যে আমার হচ্ছে এজের সাথে সরি এডুকেশনের সাথে পজিটিভ রিলেটেড, ফ্যামিলির সাথে নেগেটিভ, এবং ল্যান্ড ওনারশিপের সাথে বা কাল্টিভেটেড ল্যান্ড কতটুকু ছিল এটার সাথে পজিটিভলি রিলেটেড। আমি সেইভাবে ইনস্ট্রাকশন দিলাম যে আমাকে কিছু পেপার সাজেস্ট করো যারা এই ধরনের রেজাল্ট পাইছে আর কি। ওকে, অ্যামাউন্ট নেগেটিভলি। আচ্ছা, আমরা একটু এখানে কতগুলা মিডিয়াম কনসালটেন্ট টিভিশন 60টা দেওয়া আছে, এত দরকার নাই, আমরা 20টা দিয়ে দিই। একাডেমিক লিটারেচার, ওকে ওকে ওকে, দেখি আমাদের টেবিল বানা দেয় কিনা। দেখেন, এখানে ডিটারমিনেন্ট অফ ফুড সিকিউরিটি ইন দ্য আরবান এরিয়াস, ওকে ফাইন, ডিটারমিনেন্টস অফ রুরাল হাউস হোল্ড ফুড সিকিউরিটি স্ট্যাটাস ইন নর্থ জোন, ইট ইস ইথিওপিয়াতে, এডুকেশন হচ্ছে পজিটিভ, অ্যামাউন্ট অফ কাল্টিভেবল ল্যান্ড পজিটিভ, ফ্যামিলি সাইজ নেগেটিভ। রাইট, এখন আমরা এই যে টেবিলটাকে এটাকে আমরা একটু অ্যাড করা ট্রাই করি। ওকে, টেবিলটা ডাউনলোড দেবো কিভাবে কিভাবে কিভাবে? আচ্ছা, স্ট্রাক ডেটা দেওয়ার দরকার নাই, স্ট্রাক দরকার নাই, ভলিউম দরকার নাই, জার্নাল দরকার নাই, পেজেস পাবলিশার দরকার নাই, ইয়ে দরকার নাই, অত দরকার নাই, এত কিছু তো দরকার নাই বাবা। ঠিক আছে, আচ্ছা আমরা ধরেন একটা টেবিল এক্সট্রা করে বানাই, যেহেতু আমাদের খুব বেশি রেজাল্টের প্রয়োজন হবে না, আমরা একটা সিম্পলি একটা টেবিল বানাই ফেলি, যেখানে হচ্ছে আমাদের সাইটেশন এবং রেফারেন্স থাকলো, ধরেন কথার কথা। হ্যাঁ, তার মানে এখানে আমরা সাইট করলাম, সাইট করে আমাদের প্রয়োজন হবে কোনটা, শুধুমাত্র সাইটেশনটা প্রয়োজন হবে, নাথিং এলস। হোয়াট ইজ দিস? আচ্ছা, এখানে অথরদের নাম লেখা নাই। আচ্ছা, আমরা একটু এটা ওপেন করে দেখি যে এনাদের এই দুটার অথরকে, দুইটা দেখলে আমরা বুঝতে পারবো। আচ্ছা, এটা হচ্ছে আমরা এই যে আমরা যদি বলি এটাকে কি আসে, এটা কত সালের রেজাল্ট? 2017 সালের রেজাল্ট। তা আমরা এটা চলে যাই, একটু কষ্ট করতে হবে আর কি, কিছু করার নাই। এটা 2017। আচ্ছা, আমাদের হচ্ছে তাহলে এখানে রেজাল্ট কি ছিল? আহ আচ্ছা, এটাকে জাস্ট আমরা ধরলাম যে সাজাই নেই একটু, দেন হচ্ছে অ্যামাউন্ট অফ পজিটিভ, দেন হচ্ছে ফ্যামিলি সাইজ নেগেটিভ, সিমিলারলি হচ্ছে আপনার ফ্যাক্টর রিলেশনশিপ। আচ্ছা, তো এটা তো দরকার নেই, রাইট? পজিটিভ পজিটিভ, আচ্ছা আমরা আর একটা পেপার ধরি। এবার হচ্ছে এটাকে একটু দেখার ট্রাই করি, এত জটিল না করেও আপনি ধরেন যে শুধু সাইটেশন গুলো আপনি আমরা যদি দেখি, হ্যাঁ, কই গেল সাইটেশন অপশনটা? দুই হাজার বাইশ
ওকে, আমরা এটা 2022 দিয়ে দিচ্ছি। সেম ঘটনা ঘটছে। ওকে, আমরা এটাকে কেটে নেই। আচ্ছা, এখন ধরেন আমরা এইভাবে, তার মানে আপনি আলটিমেটলি দেখেন যে আপনি যদি এখানে আরো মজার মজার কিছু ব্যাপার আছে, অনেক মজার মজার ইনফরমেশন আমরা এখান থেকে চাইলে নিতে পারবো। আপনার যদি কোনো স্পেসিফিক কোনো রিকোয়ারমেন্টস থাকে, এখানে জাস্ট টেবিল ফরম্যাটে কি এই যে যে প্লাস সাইনটা আছে, এই প্লাস সাইনটা আপনি দিয়ে অ্যাড এ কাস্টম কলাম দিতে পারেন। এখানে অনেক অপশন দেওয়া আছে, যে পপুলেশন কত ছিল, কোন মেথড ব্যবহার করছে, লিমিটেশন কি ছিল, আমরা যখন রিসার্চ গ্যাপটা আইডেন্টিফাই করতে চাই। হ্যাঁ, তারপর হচ্ছে যে আউটকাম কি ছিল, বা জিওগ্রাফি কলাম আমরা অ্যাড করতে পারি, কাস্টম কলাম। এখন কাস্টম কলাম কি হতে পারে? আমরা দিয়ে দিলাম হচ্ছে যে আইডেন্টিফাই জাস্টিফিকেশন অফ দ্য রিলেশন। আই নো এটা কতটা রেজাল্ট দিবে, বাট আপনি এখানে যেহেতু অপশনগুলো আছে। ওকে, এই যে একটা কলাম তৈরি হচ্ছে এখানে, আনটাইটেলড হচ্ছে দেখাচ্ছে, কারণ আমি হচ্ছে টাইটেলটা মনে হয় নাম দিই না এখানে। এই যে এই যে এখানে নাম দিতে হয় বোধহয়, এই যে কোথাও সামথিং লাইক দ্যাট। আচ্ছা, দেখি রেজাল্টটা কি দেয় আমাদের। As food security is positively related to the education of the household head and to cultivated love, while negatively related to the family size. আচ্ছা, এটা কোনো জাস্টিফিকেশন দেয় নাই। ওকে ওকে ওকে, ফুড সিকিউরিটি, ফার্মিং হাউস পজিটিভলি রিলেটেড টু এডুকেশন, টিসি টিসি টিসি। তার মানে আমরা চাইলে কিন্তু সরাসরি এটাও কিন্তু আমরা কপি করে দিতে, মানে এখানে আমরা মেনশন করতে পারি, হোয়াটেভার, সেদিকে আমরা না যাই। তার মানে এইভাবে চাইলে আমাদের যেটার প্রয়োজন হবে, যে ধরনের ফাইন্যান্স প্রয়োজন হবে, আগের দিন আমরা দেখাইছিলাম যে কিভাবে টেবিলটা, এখানে আজকে আমরা যেটা দেখালাম যে টেবিল কলাম আমরা কিভাবে ব্যবহার করবো, তাই না? এখানে জাস্ট টেবিল ফাইন্ড আউট করে আমরা যা যা প্রয়োজন, পজিটিভ রিলেশন দরকার, নেগেটিভ রিলেশন দরকার নাকি কোনো রিলেশন দরকার নাই, এই ধরনের যদি কোনো বিষয় থাকে, তার জাস্ট আপনি কোনটার জন্য কি ধরনের রিলেশন দরকার এটা মেনশন করে দিলে আপনি সেম ধরনের ফাইন্যান্স কিন্তু স্পেসিফিক্যালি পেপার পেয়ে যাবেন। আমাদের সময় যেটা হইতো যে আমাদের আসলে ওই পেপার কোনটা পজিটিভ রিলেশন আছে, এরকম 10-15টা পেপার, যেটা হচ্ছে ফার্মিং হাউস হোল্ড হবে, আবার পজিটিভ রিলেশনও থাকবে, আবার আশেপাশের দেশের হয় কিনা, বা সিমিলার সোশিও ইকোনমিক কন্ডিশন হবে, এরকম খুঁজে পাওয়াটা অনেক বেশি টাইম কনজিউমিং ছিল। বাট এই জায়গাটায় সেটা কি করতেছে, সেই কাজটা অনেক বেশি ইজি করে দিচ্ছে। এখন এই যে যে আমি টেবিলের একটা কলাম করে ফেললাম, এখন হচ্ছে আমি এটাকে লিখবো যে নাও রিরাইট দ্য রেজাল্ট ফর হইতেছে, উম, আমরা দিব হচ্ছে এডুকেশন, দেন হইতেছে ল্যান্ড এরিয়া অ্যান্ড ফ্যামিলি সাইজ, then also comparison based on the above table as reference। এখন দেখি কি দেয়, দেখেন। খেয়াল করেন এডুকেশনটা দেখেন, যে এডুকেশন এক্সিবিট এ পজিটিভ অ্যাসোসিয়েশন, দিস সাজেস্ট দ্যাট এডুকেশন ইনহ্যান্স দ্য হাউজহোল্ডস ক্যাপাসিটি টু অ্যাক্সেস ইনফরমেশন, ডাইভার্সিফাই ইনকাম সোর্স অ্যান্ড অ্যাডাপ্ট ইমপ্রুভ প্রোডাকশন কনজাম্পশন ইটিসি among beneficiary household. However, education did not show a statistically significant effect, implying that institutional support may partially substitute the human capital constraints. এইখানে কি সুন্দর করে লিখে, দিস ফাইন্ডিংস ইজ কনসিস্টেন্ট উইথ দ্য প্রিভিয়াস স্টাডিজ হুইচ রিপোর্ট এ পজিটিভ রিলেশনশিপ between education of the household head and the food security outcome। এখানে রেফারেন্স দিয়ে দিছে। This weaker role of education among beneficiaries in this present study extended the literature by indicating that target support program can reduce education based disparities in food security। হ্যাঁ, তো তার মানে এক্সপ্লানেশনও করলো সে, জাস্টিফিকেশনও দিলে, এখন হচ্ছে কম্পারিজনও করে দিচ্ছে। আবার একইভাবে দ্য পজিটিভ ইনফ্লুয়েন্স অফ কাল্টিভেবল ল্যান্ড অ্যালাইন্স ক্লোজলি উইথ দ্য আর্লিয়ার ইম্পেরিক্যাল এভিডেন্স রিপোর্টেড বাই মুতিয়া অ্যান্ড হইতেছে যে যা কিছু একটা অ্যান্ড ফকির অ্যান্ড এত হু সিমিলারলি আইডেন্টিফাইড ল্যান্ড সাইজ অ্যাজ এ ক্রিটিক্যাল ডিটারমিনেন্ট ফর ফুড সিকিউরিটি। দ্য প্রেজেন্ট ফাইন্ডিংস reinforce the argument that land access remains a fundamental structure driver for food security even in the context where institutional support is available।
সিমিলারলি ফ্যামিলি দিস রিপোর্ট ইজ ফুললি কনসিস্টেন্ট উইথ দ্য প্রিয়র স্টাডিজ ওয়ার রিপোর্ট ইটিসি ইটিসি। হ্যাঁ, তো এই যে হুইচ রিপোর্ট এ নেগেটিভ অ্যাসোসিয়েশন বিটুইন দ্য ফ্যামিলি সাইজ অ্যান্ড ফুড সিকিউরিটি এত দিছে দিস পারসিস্টেড উইথ দ্য ইফেক্ট অফ অ্যাক্রস ডিফারেন্ট কনটেক্স হাইলাইট ফ্যামিলি সাইজ অ্যাজ এ স্ট্রাকচারাল ভালনারেবিলিটি ইটিসি ইটিসি। তো এই যে যে দেখেন যে ব্যাপারগুলো আপনি একটু খেয়াল করেন যে খুব নাইসলি কিন্তু একদম হচ্ছে যে মানে আমার রেজাল্টও সে এক্সপ্লেন করে দিল, রেজাল্টের সাথে সে আমাকে জাস্টিফিকেশনও দিয়ে দিল, এবং হচ্ছে অ্যাট দ্য সেম টাইম সে হচ্ছে আমাকে কি বলবো ওভারঅল একটা সিচুয়েশন দিলে। এখন আমি ওকে বলে দিচ্ছি, নাও রাইট কমপ্লিট রেজাল্ট রেডি টু অ্যাড হচ্ছে ইন মাই পেপার, সামথিং লাইক দ্যাট, ইন একাডেমিক টোন অ্যান্ড মেনটেন the writing flow with the supportive document. এখন এখানে কিছু ওকে আবার কিছু মাতবাড়ি করে কিন্তু মানে টুকটাক আরো চমৎকার চমৎকার কিছু আজাইরা জিনিস অ্যাড করে। হ্যাঁ, যেমন হইতেছে যে এই যে কিছু জায়গায় আপনার মনে হবে যে সে অতিরঞ্জিত করে ফেলছে। হ্যাঁ, তো ওই জিনিসগুলো হচ্ছে যে আপনি তখন আপনি নিজে ম্যানুয়ালি এটা কমিট করে দিতে পারেন, অথবা ওই যে যখন আপনি আরো বেশি পেপার দিবেন, আরো বেশি ডকুমেন্ট সাপোর্টিভ ডকুমেন্টস তাকে পড়ায় নিবেন, তখন কি হবে এই যে যে ইররগুলা এই ইররগুলা অনেক বেশি মিনিমাইজ হয়ে যাবে। ঠিক আছে, দেখেন এখন কি সুন্দর ওভারঅল সে হচ্ছে যে এই যে ডিটারমিনেন্টস অফ দ্য হাউস ফুড সিকিউরিটি। এখন আমি যদি একটু বলি যে মেক ইট নির্জসার অ্যান্ড নট, দেখি আর কি বলে সে, আমরা একটু দেখি জাস্ট। আপনাকে এটা নিয়ে গেম প্লে করতে হবে, যত বেশি এটাকে আপনি ইউজ করতে পারবেন, যত বেশি ইটিসি তে ইন্টারপ্রিটেশন বেসড অন দ্য মার্জিনাল ইফেক্ট টু ইন্ডিকেট দ্য চেঞ্জ ইন দ্য প্রবাবিলিটি অফ হাউজাল ইটিসি ইটিসি এডুকেশন। এখন সে সুন্দর করে লিখে দিছে, দিস ফাইন্ডিং ইজ কনসিস্টেন্ট উইথ আর্লিয়ার স্টাডিজ রিপোর্ট ইন দ্য পজিটিভ রোল ইন এডুকেশন ইমপ্রুভ ফুড সিকিউরিটি। সুন্দর কাল্টিভেটেড ল্যান্ড এক্সিবিট এ পজিটিভ মার্জিনাল ইফেক্ট টু দ্য ফুড সিকিউরিটি ফর বোথ গ্রুপস উইথ রিলেটিভলি স্ট্রং ইটে, দিস ইন্ডিকেট দ্যাট অ্যাক্সেস টু প্রোডাক্ট। Okay. This positive influence of the cultivated land size align closely with the existing empirical evidence, underscoring the continued importance of the land access in the rural security. Similarly, family size সুন্দর করে আপনার অ্যাড করে দিছেন। এখন আপনার কাজ কি শুধুমাত্র এই যে যে সাইট ডট এআইটাকে থেকে আপনাকে কমান্ড দিয়ে যে সিমিলার ফাইন্যান্স বাট সিমিলার না, এই যে যে ফাইন্যান্স গুলা এই ফাইন্যান্স গুলা হচ্ছে আপনাকে তুলে ধরে নিয়ে আসতে হবে। এবং আপনার যদি কোনো নিজস্ব জাস্টিফিকেশন থাকে যে কেন আসলে আপনার ফ্যামিলি সাইজের সাথে, যেমন আপনি এখানে বলতে পারেন যে এখানে ফ্যামিলি সাইজ যখন বাড়ে তখন হচ্ছে পার ক্যাপিটা হচ্ছে ফুড ইনটেকের পরিমাণটা কমে যায়, বা ফ্যামিলি সাইজ বাড়লে হচ্ছে পার ক্যাপিটা ইনকাম কমে যায়। পার ক্যাপিটা ইনকাম যখন কমে যাচ্ছে তখন হচ্ছে ওইখানে মানুষের পারচেসিং পাওয়ার ফুড আইটেমের প্রতি খরচও কমে যাচ্ছে, খরচের পরিমাণটা কমে যাচ্ছে। আলটিমেটলি তারা কি হইতেছে যে তারা ফুড ইনসিকিউরিটি হয়ে যাইতেছে। এরকম যদি আপনার নিজস্ব ব্যাখ্যা থাকে, আমরা আগে যেটা দেখেছিলাম যে আপনি যদি তাকে কিছু ইনপুট দিয়ে নিতে পারেন আপনার নিজের মতো করে, যে হ্যান ত্যান বাংলায় হোক ইংরেজিতে হোক মানে আরবিতে ফার্সিতে যেভাবে হোক না কেন, আপনি যদি শুধু তাকে বুঝাই দিতে পারেন, একটা ড্রাফট করে ফেলতে পারেন যে এই ঘটনা এই ঘটনা এই ঘটনা, এখন তুমি এটাকে এক্সপ্লেন করে দাও। হ্যাঁ, তখন কি হবে, তখন এই ব্যাপারটা মোর ইজি হয়ে যাবে, মোর সহজ হবে। এখন আপনি জাস্ট এটাকে আবার আপনি এখানে বলে দিতে পারতেন যে শুধু সিগনিফিক্যান্টলি অ্যাসোসিয়েটেড যেগুলা তুমি সেইগুলার এক্সপ্লানেশন করবা, বাকিগুলা করবা না, তাহলে ও ওইভাবে এই ব্যাপারটা হ্যান্ডেল করতো। তো মানে অলমোস্ট এটা কিন্তু রেডি টু আপনার কপি বলা যায়। ঠিক আছে, তো দিস ইজ দ্য থিং। তো এখন এই যে হচ্ছে আলটিমেটলি প্রসেস, অর্থাৎ আপনি যত টেবিল রেডি করবেন, তাকে কিছু ইনপুট দিলেন, আপনার মতো করে বুঝাইলেন, শিখাইলেন, পড়াইলেন, এরপর যখন আপনি তাকে লেখাবেন তখন এটা হচ্ছে মোর অ্যাকুরেট দিবে। এরপরে আপনার যে কাজটা হচ্ছে ফাইনাল যেটা টাচ, হিউম্যান টাচ। হিউম্যান টাচটা মানে হচ্ছে কি যে এখানে দেখবেন যে কিছু কিছু মানে ওয়ার্ড থাকে যেটা হচ্ছে যে আপনার এটা দেখেই বোঝা যায় যে এটা এআই জেনারেটেড। হ্যাঁ, যেমন এস এক্সাম্পল আমি যদি বলি, যেমন এস ফর এক্সাম্পল রাইট, কই গেল, এক্সিবিটেড। হ্যাঁ, তারপর হচ্ছে আপনার
এটা খুব রেয়ারলি, এটা আমার কাছে মনে হয় খুব কম ইউজ হয়, এটা আমি দেখি নাই। তারপর শোড বা টেবিল টু শোজ এরকম দেখায়, কিন্তু এক্সাবিটেড বা এটা কিছু শব্দ থাকে যেগুলো হচ্ছে সচরাচর ইউজ হয় না, ন্যারেটিভ টোন ইউজ হয় না। তো এই ক্ষেত্রে হচ্ছে যে আমরা এটাকে আপনার কি বলে, ওইভাবে যদি আপনি তাকে ফিল্টার করে দেন, আপনি বলে দেন যে কিভাবে মানে কোন ধরনের শব্দগুলো সে ব্যবহার করবে না, ন্যাচারাল টোন যাতে মেনটেন করে, বা জার্গন ওয়ার্ড টাইপ যেগুলো আছে, ভগড় যেগুলো আছে, এগুলো যাতে সে ব্যবহার না করে, এইভাবে আপনি তাকে বলে দিবেন, সে ভেরি নাইসলি। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, আপনি যখন এই পেপার থেকে মেথড সেকশনটা বা একটা পার্টিকুলার, আমি যেটা করতাম বা আমরা যেটা করি, যে আমি ধরেন এক একটা টেবিল, আমি সোশিও ডেমোগ্রাফিক টেবিলটা আমি লিখবো হয়তো বা, তো সোশিও ডেমোগ্রাফিক টেবিলটা লেখার আগে যেটা করতাম, যে আমি নিজে আগে সোশিও ডেমোগ্রাফিক টেবিলটাকে ফোকাস করতাম, একটা একটা করে এগোতে হবে আপনাকে, সব একবারে আপনার শুরু করার কোনো প্রয়োজন নাই। তো তখন যেটা হয় সেটা হচ্ছে যে আহ, কয়েকটা পেপারের আমি সোশিও ডেমোক্রেটিক প্রোফাইলটা পড়তাম, যে তারা আসলে কিভাবে এটাকে ইনকর্পোরেট করছে বা কিভাবে লিখছে। তো এটা করার পরে আমার একটা আইডিয়া চলে আসতো যে ওকে ফাইন, সেম হচ্ছে যে তখন এটাকে আপনি যখন ইনপুট দিচ্ছেন যে তুমি এইভাবে 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 এক্সপ্লেন করবা, এই টেবিলটা এই জিনিসগুলো এক্সপ্লেন করবা, এই জিনিসগুলো এক্সপ্লেন করবা না, হ্যাঁ, এই বিষয়গুলো যখন আপনি মেনশন করে দিচ্ছেন, তখন আরো বেটার পারফর্ম করতেছে সে। এবং আপনি খুব নাইসলি, কারণ আপনার মাথায় যদি ইনপুট না থাকে, এই যে যে জিপিটি বা যেগুলো আমরা বলি না কারো, এটা কিন্তু কি হইতেছে, লাখ লাখ বিলিয়ন বিলিয়ন ডকুমেন্টস তারা হচ্ছে যে আপনার পড়ে দেন হচ্ছে ট্রেন্ড হয়েছে। তো আপনি আসলে কোনো ভুল করতেছেন কিনা বা চ্যাট জিপিটি কোনো ভুল করতেছে কিনা, এই সেম ঘটনাটা কিন্তু আমার আপনার ব্রেইন কিন্তু আসলে মেশিন লার্নিং এর একটা সোর্স, আমাদেরও ট্রেইন হইতে হবে। যত বেশি পেপারের ইন্ট্রোডাকশনটা পড়বেন, পার্ট পার্ট, পুরো পেপার পড়ার দরকার নেই। আপনি ইন্ট্রোডাকশন লিখতেছেন, আপনি 10টা পেপার ইন্ট্রোডাকশনটা একটু রিডিং পড়েন। আপনি মেথড লিখতেছেন, আপনি শুধু 10টা পেপারের মেথড সেকশনটা একটু পড়ে দেখেন না কিভাবে লিখছে। আপনি হয়তো সোশিও ডেমোগ্রাফিক সেকশনটা লিখছেন, আপনি 10টা পেপারে শুধু সোশিও ডেমোগ্রাফিক অংশটা লিখেন, কিছু নোট নেন, নোট নেওয়ার পরে দেন হচ্ছে চমৎকার ভাবে হচ্ছে যে আস্তে 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 এবং হচ্ছে যে এটাকে ডেভেলপ করেন। এবং নোট টেকিং এর উপরে আমাদের একটা সেশন কিন্তু, ফ্রি সেশন আগামী 25 তারিখে হবে, এটা কিন্তু জয়েন করতে পারেন। শুভঙ্কর দা খুবই চমৎকার একজন মানুষ উনি, এবং উনি যে টুলস গুলা নিয়ে আলোচনা করবেন আনবিলিভেবল। এবং এটা আমার নিজের জন্য খুব বেশি প্রয়োজন, ওনার নোট টেকিং স্টাইলটা আমার খুব বেশি পছন্দ হয়েছে, এই জন্য ওনাকে ইনভাইট করা। ওনাকে ওনার শিডিউল পাইতে অনেক কষ্ট হয়ে গেছে, যেহেতু রিসার্চার মানুষ, সায়েন্টিস্ট। তো হোয়াট এভার, সেদিকে না যাই, তো দিস ইজ দ্য অ্যাকচুয়াল প্রসেস। তো আজকে যে আলোচনাটা ছিল এতটুকু। আর আলটিমেটলি এবার আসে হচ্ছে আপনার অ্যাবস্ট্রাক্টের ক্ষেত্রে বা হচ্ছে কনক্লুশনের ক্ষেত্রে, অ্যাবস্ট্রাক্টে আসলে নতুন করে লেখার কিছু নাই। এটা হচ্ছে যে আমরা যেহেতু অলরেডি আপনি সবকিছু জানেন, একটা ড্রাফট অ্যাবস্ট্রাক্ট আমরা করে ফেলবো। আমরা যেটা জানি যে মেইন ফাইন্ডিং যেটা ছিল সেটা, দেন হচ্ছে অবজেক্টিভ যেটা, মেথডস যেটা, এবং সবচেয়ে বেটার হয় যে সবকিছু করে যদি আপনি চ্যাটজিপিটি কে পুরো ফাইল দিয়ে দেন, হি উইল প্রডিউস অ্যান অ্যাবস্ট্রাক্ট, সিম্পলি দ্যাটস ইট। ঠিক আছে, নাথিং এলস। সো এটা নিয়ে তো অরিড হওয়ার কিছু নাই। এখন আমরা নেক্সট দিন যেটা দেখবো সেটা হচ্ছে যে আমরা ডেটা অ্যানালাইসিসের কিছু বিষয় আমরা দেখার ট্রাই করবো, যে কিভাবে আমরা হেল্প নিতে পারি চ্যাট জিপিটি থেকে, বা জেমিনাইকে দিয়ে আমরা কিভাবে কিছু ডেটা অ্যানালাইসিস করাই নিতে পারি। অ্যাজ এক্সাম্পল, এই যে যে এজ গ্রুপে, ধরেন যে আমরা প্রথমে এজ গ্রুপে যে এক্সপ্লানেশন গুলো দিয়েছিলাম, সরি, এইখানে বোধহয় রাইট, এই যে যে টেবিলটা আমরা দিয়েছিলাম, এখন আমরা এই যে গ্রুপ, আমার কাছে ডেটা আছে, এখন আপনি যে যে গ্রুপ এ এবং গ্রুপ বি এর জন্য আহ, মানে দুইটা গ্রুপের বেসিসে সোশিও ইকোনমিক ডেমোগ্রাফিক গুলাকে যে আপনি আলাদা আলাদা ভাগ করবেন, তাদের ফ্রিকোয়েন্সি এবং পার্সেন্টেজটা বের করবেন, এটা আমরা কিভাবে বের করতে পারি, বা আমরা দুই একটা হচ্ছে যেমন বাইনারি লজিস্টিক কিভাবে রান করতে পারি, বা একটা সিম্পল কোরিলেশন আমরা কিভাবে রান করতে পারি, বা আমরা হচ্ছে এখান থেকে ডেটাটাকে কিভাবে এক্সট্রাক্ট করতে পারি, এই ইনস্ট্রাকশন গুলো আমরা কিভাবে চ্যাট জিপিটি কে বা জেমিনাইকে আমরা দিতে পারি এবং তাদের থেকে হেল্প নিতে পারি, সেই বিষয়গুলো নিয়ে আমরা কিছু বিষয় আলোচনা করব। তো সোফার আমাদের ম্যানুস্ক্রিপ্ট রাইটিং এর ডিসকাশন এই পর্যন্তই। যে আমরা দেখেছিলাম ইন্ট্রোডাকশনটা আমরা কিভাবে ফরম্যাটিং করব, আমরা কিভাবে মেথড সেশনটাকে ফরম্যাটিং করব, ফাইনালি রেজাল্ট সেশনটাকে আমরা ফরম্যাটিং করব, এবং কিভাবে আমরা জেমিনাই এবং চ্যাট জিপিটির হেল্প নিতে পারি সেটা আমরা দেখব। এবং মজার কিছু বিষয় আছে, একটা জিনিস আপনাদেরকে দেখাই। আহ, আমরা কিন্তু জার্নাল সিলেকশনের ক্ষেত্রে যে আমরা, আপনি কিন্তু তখন জেমিনাই এর হেল্পটা নিতে পারেন, খুবই চমৎকার। অ্যাজ ফর এক্সাম্পল, ফর দিস পেপার suggest me some journal which have hybrid model. হাইব্রিড মডেল মানে হচ্ছে আপনি টাকা দিয়ে পাবলিশ করতে পারবেন, টাকা ছাড়া পাবলিশ করতে পারবেন। আমি ধরে নিলাম Q2 অ্যান্ড ফাস্ট পাবলিশিং।
25 তারিখে না, আমাদের হচ্ছে নেক্সট ক্লাসটা আমরা গ্রুপে একটু তানভীর মনে করে জানাই দিবে যে বৃহস্পতিবারে হবে, ঠিক? ও আর এটার লিঙ্কটা অবশ্যই দিয়ে দেবো। আমাদের হচ্ছে ইসের যে ক্লাসটা, আমাদের নেক্সট ক্লাসটা কিন্তু আগামী বৃহস্পতিবার হবে, কালকের পর দিন সেটা। ও না, কালকেই তো বৃহস্পতিবার, শুক্রবার। আচ্ছা, আপনারা যে 9-10 জন আছেন, আমরা যদি এটাকে কালকে যদি ক্লাসটা নেই, তাহলে কি অসুবিধা হবে? আদারওয়াইজ হচ্ছে আমাকে শনিবারে নিতে হবে। এখন কোন ডেটে বেটার হয় একটু গ্রুপে জানাবেন, কারণ আপনারাই মোটামুটি ঘুরে ফিরে থাকেন। আহ, হয় আমি কালকে নিতে পারবো, আদারওয়াইজ হচ্ছে আমাকে শনিবারে নিতে হবে। তো কাইন্ডলি একটু গ্রুপে জানান। হ্যাঁ, কারণ শুক্রবারে হচ্ছে আমার একটা মিটিং আছে এই টাইমে। সো প্লিজ। আচ্ছা, একটু গ্রুপে জানান বাই দিস। গ্রুপে না, চ্যাটে জানান, আমি একটু বাই দিস টাইম দেখি। দেখেন, হ্যাঁ, এটা হচ্ছে যে হাইব্রিড মডেলে ফুড সিকিউরিটি এবং সোশিও ইকোনমিক স্ট্যাটাস দিয়ে কিছু বলছে, যে জার্নাল অফ এগ্রি বিজনেস ইন ডেভেলপিং অ্যান্ড ইমার্জিং ইকোনমিক্স, ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট প্রসপেক্টিভস, দেন হচ্ছে জার্নাল অফ এশিয়া প্যাসিফিক ইকোনমি। আচ্ছা, ওকে, ওকে। আপনি, এটা খুব ভালো আমার কাছে মনে হয় নাই। কিওয়ার্ডস, সরি, ফুড সিকিউরিটি, দেন হচ্ছে হাউস হোল্ড ডায়েটারি ডাইভার্সিটি, দেন হচ্ছে আমি দিতে পারি ফার্মিং, ফার্মিং কমিউনিটি। আচ্ছা, টুমোরো। ওকে, থ্যাংক ইউ। তাহলে কালকে আমরা ক্লাসটা নিব। আমার জন্য খুবই ভালো হয়, কালকে আমাদের শেষ ক্লাসটা হবে, আমরা খুব সুন্দর করে নাইসলি দেখাই দেবো। এবং অবশ্য নুরুজ্জামান ভাইয়ের আমার মনে হয় আলাদা করে জয়েন করার দরকার নাই, যদি আপনি না চান আর কি, ব্যস্ততা থাকলে, কারণ আপনি অলরেডি বিষয়গুলো দেখে আসছেন। তারপরও আমরা কালকে যেহেতু আলোচনা করবো, ডেফিনেটলি থাকতে পারেন। আচ্ছা, সাজেস্ট জার্নাল। জার্নাল খোঁজা খুব চমৎকার একটা পদ্ধতি আছে, আপনাদেরকে বলে দিই। ধরেন যে কিভাবে জার্নাল খুঁজবেন, প্রথমত হচ্ছে আপনি যে জার্নালগুলো দেখতেছেন সিমিলার কাজ পাবলিশ হচ্ছে, সেইগুলাতে তো অবশ্যই দিতে পারেন। যেমন আফ্রিকান জার্নাল অফ সায়েন্স টেকনোলজি ইনোভেশন অ্যান্ড ডেভেলপমেন্ট, এটা টেইলর ফ্রান্সিস এটা জার্নাল, এইখান থেকে দিতে পারেন। অথবা, তার মানে এই জার্নালটা হচ্ছে আপনি টার্গেট করলেন, অথবা রেফারেন্সে চলে যান। রেফারেন্সে গিয়ে এই রেফারেন্স থেকে দেখেন যে ভালো ভালো যে পেপারগুলো আছে, হ্যাঁ, সিমিলার কাজ করছে, যেমন হচ্ছে ফ্যাক্টরস ইনফ্লুয়েন্স ইন ফুড সিকিউরিটি স্ট্যাটাস অফ রুরাল ফার্মিং হাউস ইন নর্থ সেন্ট্রাল নাইজেরিয়া। হ্যাঁ, এটা হচ্ছে কি, জার্নালের নাম হচ্ছে এগ্রিকালচারাল জার্নাল। হ্যাঁ, অথবা হতে পারে কই গেল, দেন হচ্ছে যাই হোক, এইখানে দেখবেন যে বেশ কিছু পেপার, ফুড সিকিউরিটি অ্যাসেসমেন্ট অফ এনজিও সাপোর্টেড অ্যান্ড ওন ম্যানেজ পন্ড ফিশ ফার্মার ইটিসিতে জার্নাল অফ দ্য বাংলাদেশ অ্যান্ড এগ্রিকালচারাল ইউনিভার্সিটি, বাংলাদেশ এগ্রিকালচারাল ইউনিভার্সিটি, অথবা অ্যান অ্যাসেসমেন্ট অফ ডায়েটারি ডাইভার্সিটি সিস্টেম আফ্রিকান জার্নাল অফ বায়োমেডিক্যাল রিসার্চ। হ্যাঁ, এরকম এইখান থেকে খুঁজে খুঁজে আমরা জার্নাল আসলে চুজ করতে পারি। আচ্ছা, ব্রিটিশ ফুড জার্নাল, এটা একটা জার্নালের নাম সাজেস্ট করছি, ইকোলজি অফ ফুড অ্যান্ড এনভায়রনমেন্ট ডেভেলপমেন্ট সাস্টেইনেবিলিটি। আমরা একটু এগুলো একটু দেখি, একটা জার্নাল দেখলে আমরা একটা আইডিয়া পাবো। এই যে স্প্রিঞ্জার নেচারের একটা জার্নাল, যে ইনভায়রনমেন্ট ডেভেলপমেন্ট আর সাস্টেইনেবিলিটি, এখানে গিয়ে আমাদের এই যে জার্নাল ম্যাট্রিক্স আমাদের আছে, সাবমিশন টু ফার্স্ট ডিসিশন 27 ডেজ ইটিসি ইটিসি। আর পেপার সাবমিশনের আগে জার্নাল যখন টার্গেট করবেন, যখন আমি সাজেস্ট করবো যে কোনো একটা পার্টিকুলার কোম্পানি সাজেস্ট করার, যে আপনি কি আসলে স্প্রিঞ্জারে দিবেন, নাকি টেলর ফ্রান্সিসে দিবেন, নাকি আপনার নাকি এলসিভিয়ারে দিবেন। কারণ প্রত্যেকেরই অসংখ্য অগণিত জার্নাল আছে, নাকি উইলিতে দিবেন। তো এদের দেখবেন যে মোটামুটি সবার পেপারগুলোর একটা কমন স্ট্রাকচার থাকে। হ্যাঁ, তো আপনি যখন ফুড সিকিউরিটি এই জার্নালটা ধরেন আপনি টার্গেট করলেন, একটা পরামর্শ দেয়, এই যে ইনভায়রনমেন্ট ডেভেলপমেন্ট আর সাস্টেইনেবিলিটিতে আপনি হয়তো পেপার পাবলিশ করতে চাচ্ছেন, এটা আপনার একটা টার্গেটেড জার্নাল। তো এখন এদের স্ট্রাকচারটা একটু ফলো করবেন, যে এরা আসলে কি ধরনের পেপার পাবলিশ করতেছে। যেমন আমি যদি এইটাই যাই, আমি জানি না এটা অ্যাক্সেস আছে কিনা, আছে। তো এই পেপারটা যখন আপনি ওপেন করবেন, এদের কাঠামোটা দেখা ট্রাই করবেন, যে আচ্ছা অ্যাবস্ট্রাক্ট আছে, ইন্ট্রোডাকশনটা মোটামুটি কত শব্দের মধ্যে আছে, ইন্ট্রোডাকশনটা ভালোই বড় করছে তারা।
হ্যাঁ, তো মোটামুটি হচ্ছে যে আপনার দেখা যাচ্ছে 2-2.5 পেজ লিখে ফেলছে আর কি, ডিটেলসে হয়তো লিখছে লিটারেচার রিভিউ দিয়ে। দেন তারা কিন্তু থিওরিটিক্যাল ব্যাকগ্রাউন্ড এন্ড রিসার্চ হাইপোথিসিস দিছে। হ্যাঁ, যদি দেখেন যে ম্যাক্সিমাম পেপার এই জিনিসগুলো আছে তাহলে এই জিনিসগুলো অ্যাড করবেন। তারপর হচ্ছে মেথোডোলজিতে কিভাবে সাজাইছে, ডেটা আলাদা কলাম দিছে, মেথড আলাদা কলাম দিছে, ভ্যারিয়েবল স্পেসিফিকেশন আলাদা করে দিছে। হ্যাঁ, তো এই যে স্ট্রাকচারটা, এই স্ট্রাকচারটা হচ্ছে ফলো করা ট্রাই করবেন। এবং 5-7টা পেপার, এই জার্নালের 5টা থেকে 6টা বা সিমিলার টাইপের জার্নাল 5টা থেকে 6টা পেপার যখন আপনি দেখবেন, তখন একটা আইডিয়া পাবেন যে আপনার আসলে কোন ধরনের কিভাবে পয়েন্টগুলো সাজানো উচিত, কোন কোন এলিমেন্টস গুলো রাখা উচিত, কোন কোন এলিমেন্টস গুলো রাখা উচিত না। হ্যাঁ, বা এটাকে কিভাবে আমি সাজাবো, এটা কি আসলে আমি ডিসক্রিপটিভ লিখবো নাকি প্যারা প্যারা আকারে লিখবো। এই প্রত্যেকটা জিনিস সম্পর্কে কিন্তু আপনাদের একটা ইনসাইট তৈরি হবে। তখন ওইভাবে যদি আমরা প্রথম থেকে টার্গেট করি, তখন জার্নালের কিন্তু অ্যাকসেপ্টেন্স রেটটা অনেক, একটা ভালো সম্ভাবনা থাকে আর কি। এটা একটা ব্যাপার। তো এইভাবে হচ্ছে যে আপনারা জার্নাল খুঁজে খুঁজে বের করে নিতে পারেন। আচ্ছা, জাস্ট মিনিট, দেখে আমার একটা গুরুত্বপূর্ণ কল আসছে। আসসালামু আলাইকুম ভাই। ভাই, ভাই এটা তো আমারটা তো বলতে পারি, কিন্তু আমারটা ইশতিয়াক ভাই পাইছে কিনা, ইশতিয়াক ভাই আমি পাঠাইছি কিনা আমি জানি না। কেন, ফোন দিছে নাকি? হ্যাঁ, হ্যাঁ। হ্যালো ভাই, শুনতে পাচ্ছি না। ওকে। তো দিস ইজ দ্য প্রসেস অ্যাকচুয়ালি। আমরা যে আহ, যে সিস্টেমে আর কি আমরা এগুলা জার্নালগুলো খুঁজে বের করতে পারি। এবং আর্লি স্টেজে আসলে খুব ভালো জার্নাল টার্গেট করাটা খুব গুরুত্বপূর্ণ না। এবং আমি তো একটা কমন ফিলোসফিতে আমি বিলিভ করি যে আসলে খুব হাই ইম্প্যাক্ট ফ্যাক্টর জার্নাল টার্গেট করতে হবে, নট লাইক দ্যাট। আসলে আমার কাছে যেটা মনে হয়, মানে এটা হয় কি, আমরা একটা সবাই একটা চ্যালেঞ্জের মধ্যে পড়ে যায় যে এত এত জটিল করে কিছু নাই। যে আমার বন্ধু দেখা যাচ্ছে যে সে হয়তো 7-8 ইম্প্যাক্ট ফ্যাক্টর জার্নালে পেপার পাবলিশ করে ফেলতেছে, বাট আমি হয়তো ওয়ান ইম্প্যাক্ট ফ্যাক্টরে পাবলিশ করতেছি। তো এইটা আমার কাছে মনে হয় না যে খুব ইম্প্যাক্টফুল। এই শুধু শুধু মানে আননেসেসারি স্ট্রেস নেওয়াটা আসলে আমার কাছে কোনো ভ্যালু নাই। কারণ আমার কথা হচ্ছে, আপনি জানেন আপনার কাজের কোয়ালিটি, হ্যাঁ, এখন আপনি আরেকজনের হাতে তুলে দিচ্ছেন। অ্যাটলিস্ট আমরা যদি ভালো জার্নালে, যেমন এলসেভিয়ার, টেইলর ফ্রান্সিস, স্পেন্জার বা আরো যেগুলো রিনাউন্ড জার্নাল আছে, এদের যে কোনো, আমার ফিলোসফিটা বলতেছে, আপনাদের ক্ষেত্রে ডিফারেন্ট হইতে পারে, যে সেই ক্ষেত্রে আমার হচ্ছে যে ভালো জার্নাল যেগুলো আছে এদের যে কোনো একটা পাবলিশ হলে হচ্ছে, এটার জন্য ভেরি হাই ইম্প্যাক্ট ফ্যাক্টর লাগবে, এটার জন্য আমাকে খুব প্যারা নিতে হবে, নট লাইক দ্যাট। কারণ আমি আসলে, টু বি ভেরি অনেস্ট, আমি হয়তো পৃথিবী চেঞ্জ করার কোনো গবেষণা আমি করতে পারবো না। নিজের স্যাটিসফ্যাকশন, টুকটাক কিছু কন্ট্রিবিউশন ভালো লাগে, এই জায়গা থেকে গবেষণাটা করি আসলে। So, এটা যাতে আমাদের মেন্টাল প্রেশার না হয়ে যায়, এটা যাতে আমরা মানে আমার লাইফটাকে হেল্প করে না দেয়, এই বিষয়টা হচ্ছে আমাদেরকে খেয়াল রাখতে হবে আর কি, ঠিক আছে? কারণ আপনাদের আলাদা আলাদা ফিলোসফি থাকতে পারে। তো যাই হোক, এটা ছিল আমাদের আজকের ম্যানস্ক্রিপ্ট রাইটিং রিলেটেড বিষয়। আমরা আগামীকালকে ইনশাল্লাহ আমাদের ডেটা অ্যানালাইসিস রিলেটেড কিছু বিষয় নিয়ে আমরা আলোচনা করে আমরা শেষ করে দেবো। এটা হচ্ছে, সো আপনাদের দিক থেকে যদি কোনো কোয়ারিজ থাকে ডেফিনেটলি আমাকে একটু জানাবেন।